ছিলাম, আমাদের 3 মিনিট একটু লেট হয়েছে, জন্য সরি, বাট আমরা শুরু করে দিচ্ছি। সো প্রথমেই যারা জয়েন করেছেন তাদেরকে আমি স্বাগতম জানাতে চাচ্ছি এবং থ্যাংক ইউ জয়েন করার জন্য। আজকে ছুটির দিনে আপনারা সময় বের করে জয়েন করেছেন আমাদের সেশনে, এই জন্য আবারও থ্যাংক ইউ। আমাদের এখানে অলরেডি 1,000 পার্টিসিপেন্ট জয়েন করেছে এবং আমাদের আরেকটা প্ল্যাটফর্ম আমরা গুগল মিটেও ওখানে অলমোস্ট 300 পার্টিসিপেন্ট জয়েন করেছেন অলরেডি। যেহেতু জুমে মানে জুম প্রিমিয়ামের লিমিট থাকে 1,000, এই জন্য বাকিরা এখানে জয়েন করতে পারেনি। যাই হোক, আমি আর কথা বাড়াবো না, আমি শুরু করে দিব। সো প্রথমে আমি আমাদের গেস্টদের সাথে আপনাদেরকে একটু ইন্ট্রোডিউস করাবো। আমাদের সাথে প্রথমে উপস্থিত আছে সজিউল ইসলাম ভাইয়া। ভাইয়া হচ্ছে বর্তমানে ব্রেন স্টেশন 23 অ্যাজ এ হেড অফ এইচআর হিসেবে দায়িত্বরত আছেন। সাথে আমাদের সাথে উপস্থিত আছেন সিয়াম হোসেন ভাই। উনি অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এইচআর হিসেবে ব্রেন স্টেশনে দায়িত্বরত আছেন। এবং নিয়ামুল হক ভাই, উনি অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে বর্তমানে ব্রেন স্টেশন 23 তে আছেন। আহ, এবং মজার বিষয় হচ্ছে উনি আমাদের অ্যালামনি। সো আমি প্রথমেই একদম সংক্ষেপে আজকে আমাদের যে টোটাল প্রোগ্রামের আউটলাইনটা আছে সেটা সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিয়ে দিই, যেন আপনাদের সুবিধা হয় পুরো প্রোগ্রামটা কোন ফ্লোতে যাচ্ছে সেটা বোঝার জন্য। প্রথমে আমরা সজিবুল ইসলাম ভাইয়ের কাছে যাব এবং তার কাছ থেকে আমরা প্রথমে ব্রেন স্টেশন 23 এর ফুল হায়ারিং প্রসেসটা সম্পর্কে একটা ডিটেলস জানবো, যে কয়টা স্টেপ থাকে, কিভাবে সিলেক্ট করা হয় একজন ক্যান্ডিডেটকে, ব্রেন স্টেশন 23 এর কালচারটা কিরকম, টিম বন্ডিং কিরকম, এবং টিম যখন কাউকে অনবোর্ড করে তখন কি কি চিন্তা করে একজন ক্যান্ডিডেটকে অনবোর্ড করে থাকে। এরপরে আমরা সিয়াম হোসেন ভাইয়ের কাছে যাব, যেখানে আমরা আরো ব্রেকডাউন করব প্রসেস গুলোকে, আরো ডিটেলসে আমরা জানবো। বিশেষ করে টেকনিক্যাল জিনিসগুলো আমরা জানবো, যে টেকনিক্যাল রাউন্ড কি কি থাকে, সেগুলো কি, সেই টেকনিক্যাল রাউন্ডে আমাদের একজন ক্যান্ডিডেটের ভিতরে কি কি দেখা হয়ে থাকে, টেস্ট গুলো কেমন থাকে, এবং উনি যখন ওনার সাইড থেকে ট্যালেন্ট অ্যাকুইজিশন করে থাকে তখন ওনার চিন্তা ভাবনা কি থাকে, বা উনি একজন ক্যান্ডিডেট থেকে কি জানতে চান। এরপরে আমরা একদম শেষে নিয়ামুল হক ভাইয়ের কাছে যাব। ওনার থেকে আমরা আমরা ওনার যে জবের ইন্টারভিউ এক্সপিরিয়েন্সটা আছে, উনি নিজেকে কিভাবে প্রিপেয়ার করেছিলেন, কি কি রিসোর্স ম্যাটেরিয়াল উনি ইউজ করেছিলেন, পুরো ইন্টারভিউ জার্নিটা ওনার কেমন ছিল, চ্যালেঞ্জেস গুলো কেমন ছিল, এগুলো আমরা ওনার থেকে জানবো। তো আমি আর কথা বাড়াবো না, আমি প্রথমেই সজিবুল ইসলাম ভাইকে রিকোয়েস্ট করব শুরু করার জন্য। হ্যাঁ, প্লিজ শুরু করতে পারেন। সজিবুল ইসলাম ভাই, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, সম্ভবত আপনার মিউট করা। সম্ভবত ভাইয়ের ওখানে কোনো টেকনিক্যাল প্রবলেম হচ্ছে, এই জন্য দেরি হচ্ছে। আমাদেরকে জাস্ট 1 মিনিট একটু সময় দেবেন, আমরা চেক করে জানাচ্ছি। সরি, আসলে ইনকনভিনিয়েন্স। শহীদুল ইসলাম ভাই, শুনতে পাচ্ছেন? আচ্ছা মোশাররফ ভাই, আমাদের হচ্ছে মিটে আমরা যেটা রান করতেছি ওখানে সামহাও হচ্ছে সাউন্ড আসতেছে না আর কি, কাইন্ডলি ওটা একটু দেখবেন। আর সবাইকে সরি, কাইন্ডলি আমাদের হচ্ছে জুম লিমিট আর কি ক্রস করছে, সো আপনারা কাইন্ডলি হচ্ছে একটু আমাদেরকে সময় দিবেন, আমরা হচ্ছে মিটের জিনিসটা অ্যাডজাস্ট করে দেন হচ্ছে আমরা পুরো প্রসেসটা রান করছি আর কি। থ্যাংক ইউ।
সরি, একটু ইন্টারনেট প্রবলেমের জন্য আমাদের লেট হচ্ছে। আমরা 2 মিনিট একটু চেয়ে নিব। ভাইয়ের ওখানে ইন্টারনেট প্রবলেমটা ফিক্স হলে ভাই শুরু করতে পারবেন। 2 মিনিট প্লিজ। আহ হ্যালো, আসসালামু আলাইকুম। আই হোপ আই এম অডিবল রাইট নাও, রাইট? আমাকে শোনা যাচ্ছে? জি ভাই, অডিয়েবল, থ্যাংক ইউ, ক্লিয়ারলি থ্যাংক দেখা ইউ। যাচ্ছে। সবাইকে ওয়েলকাম। আমি সজিবুল ইসলাম, ব্রেন স্টেশনের এইচআর ডিপার্টমেন্ট থেকে। সো অন দ্য বিহাফ অফ ব্রেন স্টেশন সবাইকে আসলে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। এই রাতে আসলে একবারে ছুটির দিনে দেখা যাচ্ছে যে স্টুডেন্টরা এবং আমি যদি ধরে নিই যে আমাদের ফিউচার ইন্ডাস্ট্রি কলিগ যারা আছেন তারা আসলে প্রায় 1000-এর উপরে আমি দেখছি যে অ্যাটেন্ডি। প্লাস আমি মুরসালিন ভাইয়ের কাছে যেটা শুনলাম যে হয়তো আরেকটা প্ল্যাটফর্মেও কিছু পার্টিসিপেন্ট আছেন। সো সবাইকে সালাম আলাইকুম and ধন্যবাদ। এবং আমি আসলে নেক্সট লেভেল এবং প্রোগ্রামিং হিরো টিমের কাছে আসলে খুব কৃতজ্ঞ এ ধরনের একটা অ্যারেঞ্জমেন্টের জন্য। আমি যথাযথ চেষ্টা করব আমার কিছু নলেজ শেয়ার করে আপনাদেরকে ইম্প্যাক্ট ফেলার জন্য যতটুকু সম্ভব হয়। আমাদের যে এই ধরনের এজেন্ডা আছে আজকে, রিক্রুটমেন্ট প্রসেস বলেন অথবা ব্রেইন স্টেশনের কালচার, ব্রেইন স্টেশনটা কি, আম, এই জিনিসগুলো নিয়ে কিছু ডিসকাস করার জন্য। অ্যান্ড চেষ্টা করব যে এটা নিয়ে যদি আহ, কোনো কোয়েশ্চেন অ্যান্সার সেশনও থাকে সেটারও কিছুটা রিপ্লাই দেওয়ার। সো আমরা স্টার্ট যদি করি, আমি যেটা কোয়েরি পেলাম যে আসলে রিক্রুটমেন্ট প্রসেসটার এন্ড টু এন্ড একটা আহ, আমাদের প্রসেসটা ডিসকাস করার জন্য। সো আমি যদি শুরু করি, ব্রেন স্টেশনের প্রসেসটা আসলে দুইভাবে আমরা এটাকে, দুইটা ফেনোমেনন দিয়ে আমরা এটাকে ডিভাইড করি। একটা হচ্ছে ফ্রেশ গ্র্যাজুয়েটরা তাদের রিক্রুটমেন্ট প্রসেসটা, এবং হচ্ছে আরেকটা হচ্ছে এক্সপেরিয়েন্স রিসোর্সদের রিক্রুটমেন্ট প্রসেসটা। সো আমি দোনোটা একটু একটু করে সামারাইজ বলার চেষ্টা করব। বাট ইনিশিয়ালি আমরা ফ্রেশ গ্র্যাজুয়েটদের কাছ থেকে কি এক্সপেক্ট করি, তাদের রিক্রুটমেন্ট প্রসেসটা কি, সেইটা দিয়ে আমরা শুরু করি, আমি শুরু করি। তারপরে হচ্ছে গ্র্যাজুয়ালি আমি নেক্সট আমি কিছুটা This meeting সামারাইজ is করার being recorded. সামারাইজ করার চেষ্টা করব যে আমাদের যেটা হচ্ছে এক্সপিরিয়েন্স পিপলদের জন্য। সো বেসিক্যালি দেখা যায় যে ফ্রেশ গ্র্যাজুয়েটের কাছে আমরা কি কি চাই। আমরা আসলে রিসোর্সটা কতটুকু প্রবলেম সলভার, এটা সব থেকে ফার্স্ট প্রায়োরিটি আমাদের, যে প্রবলেম সলভিং ক্যাপাসিটিটা তার কি ধরনের থাকে। তারপরে তার আসলে কতটুকু গো গেট ডান অ্যাটিটিউড। সো এটা কিছু পার্সোনালিটি তার আমরা চেক করার চেষ্টা করি। আম, আমরা চেষ্টা করি আমাদের সাথে তার কালচারাল ফিট কতটুকু সেটা দেখার, এবং সে আসলে প্রোগ্রামিং রিলেটেড কতটুকু এনথুজিয়াস্টিক, কতটুকু আসলে প্যাশনেট, সেটা দেখার চেষ্টা করি। সো এগুলো আসলে পুরো ফ্রেশ গ্র্যাজুয়েট রিক্রুটমেন্ট প্রোগ্রামে আমাদের কন্টিনিউ, আমরা বিভিন্ন টেস্টিং, বিভিন্ন ফেজের মাধ্যমে এগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করি। সো আমি যদি শুরু করি, এবং কিছু আমরা এক্সাম্পলও দেওয়ার চেষ্টা করব, গত বছরের স্ট্যাটগুলো কিছু নাম্বার বলার চেষ্টা করব, তাহলে হয়তো বা আপনারা যদি কিছু আইডিয়া পেতে পারেন এখানে। হ্যাঁ, সো আমি লাস্ট ইয়ারে যেমন আমাদের যখন প্রোগ্রাম, ফ্রেশ গ্র্যাজুয়েট প্রোগ্রামটা হয়, এটার একটা নামকরণ আছে আমাদের, এটাকে বলি আমরা স্টার কোডার প্রোগ্রামিং।
এটা হয়তোবা আপনারা অনেকেই জেনে থাকবেন। আমরা প্রতি বছরই ফ্রেশ গ্র্যাজুয়েটদের জন্য এই প্রোগ্রামটা ওপেন করে থাকি। সো এটা সিন্স 2012 থেকেই ব্রেইন স্টেশন 23-তে এটা কন্টিনিউ হচ্ছে যে প্রতি বছরই ফ্রেশ গ্র্যাজুয়েট। ইনিশিয়ালি এটা হয়তোবা খুব অল্প পরিসরে শুরু হয়েছিল। আহ, প্রথম পরিসরে আমার মনে আছে যে এটা ইস জাস্ট আমরা 5 জন ক্যান্ডিডেটকে রিক্রুট করেছিলাম মার্কেট থেকে, কিন্তু লাস্ট ইয়ার এই নাম্বারটা কিন্তু ছিল 138 টোটাল ফ্রেশ গ্র্যাজুয়েট আমাদের কোম্পানিতে রিক্রুট হয়েছিল। সো এটা মধ্যে দেখা যাচ্ছে যে আহ, প্রায় 120 অ্যাভাব, 121, 122 নাম্বার তারা কিন্তু পার্মানেন্ট অফার পেয়ে গিয়েছিলেন। কিছু লিমিটেড পিপল আসলে প্রোগ্রামটার মাঝখানে লিভ করেন, আবার কিছু পিপল আসলে পারফরমেন্স জনিত কারণে আমরা তাদেরকে রিলিজ করতে হয়, কারণ প্রোগ্রামটার ডিজাইন শুধু রিক্রুটমেন্টের মধ্যে সীমাবদ্ধ থাকে না। স্টুডেন্ট এবং ক্যান্ডিডেটদের আসলে আমরা নার্চার করি, তাদেরকে ট্রেন আপ করি, আমাদের স্ট্যান্ডার্ড এবং আমাদের ক্লায়েন্টের জন্য তাদেরকে প্রিপেয়ার করি। সো এটা পুরো একটা জার্নি থাকে। এটার জন্য একটা বুট ক্যাম্প প্রসেসও ডিজাইন করা আছে আমাদের। তো রিক্রুটমেন্টে যেটা বললাম, আমি লাস্ট ইয়ারের এক্সাম্পলে যদি বলি যে আমরা যখন জব পোস্টটা দেই তখন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রায় 4,500-এর উপরে আমাদের এখানে অ্যাপ্লিকেশনস এসেছিল। এই 4,500 স্টুডেন্টের আমরা যদি সিভি সর্টিং করতে যাই, দেখা যায় যে এটা খুবই ইনহিউম্যান এবং ইম্পসিবল একটা জার্নি হয়ে যেত আমাদের। আমরা আসলে চাইলে তখনও এআই দিয়ে কিছু প্রসেস ফিল্টারিং করতে পারতাম, বাট আমরা আহ, যেটা প্রতি বছর করে থাকি, গত বছরও সেম প্রসেসটা করেছি যে আমরা আহ, সবাইকে ইনভাইট করেছিলাম আমাদের একটা অনলাইন টেস্টের জন্য। তো দেখা যায় যে আহ, সবাইকে যখন ইনভাইট করি তখন বিভিন্ন অনেক সময় কমিউনিকেশন একটা চ্যালেঞ্জ থাকে, বাট আমরা চেষ্টা করি মানে প্রতিনিয়ত তাদেরকে মেসেজটা দেওয়ার জন্য যে এক্সামের টাইমটা এরকম, সো আপনারা সবাই প্রিপারেশন নিয়ে রেডি থাকেন, এবং ওই সময়টাতে জাস্ট 1 আওয়ারের একটা টেস্ট থাকে, এবং এই অনলাইন টেস্টটা আসলে আমাদের একটা টুলসের মাধ্যমে এটা আমরা কন্ডাক্ট করি, যেখানে আহ, দেখা যায় যে ভিডিও ওয়েবক্যাম অন থাকতে হয়। এটা ম্যান্ডেটরি, কারণ ওখানে সিস্টেমটা আসলে ডিটেক্ট করে যে কে আসলে মানে যেটা চিটিং এর জায়গাটা থেকে যাতে বিরত থাকে, এই জন্য ওয়েবক্যামটা অন থাকা, যে অন্য পেজ ওপেন করতেছে কিনা অথবা কোথাও কপি করতেছে কিনা, তার ফেশিয়াল মুভমেন্ট, এই জিনিসগুলো তারা ডিটেক্ট করেন এই প্রোগ্রামে। সো আলহামদুলিল্লাহ ওইখানে দেখা যাচ্ছে যে লাস্ট ইয়ার স্টার্ট আমি যতটুকু মনে করতে পারছি প্রায় 3,700, ওই আউট অফ 4,500-এর মধ্যে আম, মানে 3,500-এর উপরে, আমি 3,600 সামথিং এই নাম্বারটা ছিল, সবাই কিন্তু পার্টিসিপেট করেছিলেন। তো দেখা যাচ্ছে যে এই সাকসেস রেটটা কিন্তু মানে আমাদের অনেক অনেক আসলে আনন্দিত করেছিল, কারণ মানে আমরা কি কমিউনিকেশন চ্যালেঞ্জের মধ্যে দিয়ে গিয়েছি যে আসলে সবাই রিচ করতেছে কিনা। তো সবাই ব্রেন স্টেশনকে মানে ওইভাবে মূল্যায়ন করে আলহামদুলিল্লাহ। সো ওই জায়গাটা থেকে আহ, মানে কম্পিটিশনটা আরো হাই হয়ে হয়ে যায় সব দিক থেকে। সো এই টেস্টটাতে আমরা আসলে চেষ্টা করি বেসিক কিছু, যারা ইউনিভার্সিটি গ্র্যাডস, ইভেন থার্ড ইয়ারের স্টুডেন্টরাও এখানে অ্যাপ্লাই করে থাকেন অনেক সময়, তো তারা আসলে আহ, আমরা কোনো রিজিউমি বিচার না করে সবাইকে ইনভিটেশন পাঠাই, এবং সবাই আসলে চেষ্টা করে এখানে কম্পিটিটিভ টেস্টটা দেওয়ার জন্য। সো এখানে বেসিক প্রোগ্রামিং এর মধ্যে কিছু কোয়েশ্চেন থাকে, কিছু অবজেক্টেড ওরিয়েন্টেড কোয়েশ্চেন থাকে, ডেটাবেস, ডেটা স্ট্রাকচার, এটা এমসিকিউ বেসড আসলে এক্সামটা হয়ে থাকে। সো এটা প্রথম ফেজ থেকে আমরা এটাকে নামকরণও করেছি আসলে ইনিশিয়াল স্ক্রিনিং টেস্ট, মানে সিভিটা দেখে যেভাবে স্ক্রিনিং না করে আমরা টেস্টের মাধ্যমে ক্যান্ডিডেটদেরকে আমরা হচ্ছে মানে স্ক্রিনিং করে থাকি। সো এটা প্রথম ফেজটা সেইভাবে যায়। সো নেক্সট ফেজ গুলো আস্তে আস্তে আমরা চেষ্টা করি যে আমরা পার্সোনাটা ডিফাইন করতে। পার্সোনা বলতে আমরা এটাকে বুঝি যে আসলে আমরা কি ধরনের রিসোর্স আমরা এখানে চাই। মানে আমি শিওর যে এই 3,700 যারা পার্টিসিপেন্ট তারা কিন্তু যারা টপ করেছেন তাদেরকে যদি ইনভাইট করি, মোর অর লেস আসলে
এখন বিভিন্ন কম্পিটিটিভ আমাদের অনেক কম্পিটিশন কিন্তু হয়ে থাকে ইউনিভার্সিটি, প্রত্যেকটা ইউনিভার্সিটি পাবলিক প্রাইভেট সবাই কিন্তু কম্পিটিশন গুলো অ্যারেঞ্জ করতেছেন, অ্যাটেন্ড করতেছেন, এবং তারা কিন্তু প্রবলেম সলভার্স। সো দেখা যায় যে টেস্টটা ক্র্যাক করার জন্য এটা আরো কম্পিটিটিভ হয়ে যায়। তখন আমরা পার্সোনাটা ডিফাইন করি যে আসলে কি ধরনের রিসোর্স আমরা চাই, কি ধরনের রিসোর্স ব্রেন স্টেশনে ফিট করবে টু সার্ভ আওয়ার ক্লায়েন্টস। সো ওই জায়গাটা থেকে আমরা চেষ্টা করি কারা প্রবলেম সলভার, কারা আসলে কালচারালি ফিট, তাদের কাছ থেকে আমরা কি চাই যে আসলে ক্লায়েন্টকে সার্ভ করার সময় তাদের কমিউনিকেশন স্কিলস বলেন, তাদের আসলে অ্যাটিটিউড, পার্সোনালিটি, গো গেট ডান, তারা মানে যখন যে কোনো প্রবলেমকে তারা খুব এক্সাইটমেন্টের মাধ্যমে, ইঞ্জিনিয়ারিং সলিউশনের মাধ্যমে সেটা সলভ করবেন। সো এই ধরনের পার্সোনাটা আমরা আগে ডিজাইন করে ফেলি যাতে আমরা রাইট ক্যান্ডিডেটটা আমরা পেয়ে যাই। তো আম, এই পার্সোনাটা ডিফাইনের পরে আমরা তাদের জন্য একটা অফলাইন আমরা এখান থেকে গত বছর যেমন 400 টপ 400-কে আমরা ইনভাইট করলাম আমরা, এবং একটা উইকেন্ডে আমরা আমাদের অফিসে আমাদের সার্ভারে একটা কোয়েশ্চেন সেট থাকে, যেটা আসলে আমরা টেস্টটাকে আমরা বেশি প্রায়োরিটি দিই, এবং কোয়েশ্চেন সেটটা যেখানে আসলে আমাদের প্রবলেম সলভিংস থাকে, এছাড়াও কিছু অবজেক্টের ওরিয়েন্টেড কোয়েশ্চেন থাকে, এছাড়াও ডাটাবেস, ডাটা স্ট্রাকচার, অ্যালগোরিদম, এগুলো কোয়েশ্চেনের উপর বেস করে আমাদের মানে বেসিক, এটা যে কোনো ল্যাঙ্গুয়েজে হইতে পারে। এটা অনেকেই পাইথনে লেখে, অনেকেই আসলে জাভাতে লেখে। সো আমাদের টেস্টিং প্ল্যাটফর্মটা সেভাবে ডিজাইন করা যে কোনো ল্যাঙ্গুয়েজে কিন্তু মানে রিসোর্স, মানে কোনো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার যাতে না পায়, তো সবাই যাতে অ্যাটেন্ড করতে পারে। সো এই টেস্টটার মাধ্যমে আমরা টপ ক্যান্ডিডেটদেরকে নেক্সট লেভেলে নিয়ে যাই। নেক্সট লেভেলটা আসলে আমাদের অ্যাসেসমেন্ট টেস্ট হয়, কারণ এখানে আসলে সবাইকে ডে লং ইনভাইট করি আমরা, এবং তাদেরকে সেভাবে মেসেজটা দিই যে আপনারা আমাদের অফিসে আসেন এবং একদিন অফিস করেন, এবং আমরা কি কি করি সেই অনুসারে আমরা কিছু ইভালুয়েশন ক্রাইটেরিয়াও ডিফাইন করা থাকে। এবং এই সব কিছু কিন্তু ওই ওই যে পার্সোনাটা যেভাবে ডিফাইন করি, প্রত্যেকটা রেজাল্টগুলো কিন্তু সেভাবে চলে আসে। তো এটা থার্ড ফেজ, যেটাকে বলি আমরা অ্যাসেসমেন্ট। এটা বিহেভিয়ারাল টেস্ট মোস্টলি হয়। এখানে টিম ওয়ার্কটা আমরা দেখি, আমাদের দেখা যায় যে আহ, মানে কোনো প্রবলেম সলভের সময় তারা আসলে কতটুকু কাম ডাউন থাকে, কারণ তারা কিন্তু কিছুদিন পরেই ক্লায়েন্টকে যখন সার্ভ করবে, তারা আসলে অ্যাজ এ টিম প্লেয়ার, অ্যাজ এ ক্লায়েন্টের রিসোর্স, এবং সে ভ্যালু অ্যাড যেন করতে পারে ক্লায়েন্টকে, এই ধরনের রিসোর্স আমরা সেই ক্যান্ডিডেটদের কাছ থেকে আমরা খুঁজে থাকি। সেই জন্য আমরা অ্যাসেসমেন্ট টেস্টটাকে খুব প্রায়োরিটি দিই। সো ওই যে 400 থেকে আমরা প্রায় 200-এর অথবা 180 to 200, নাম্বারটা এক্স্যাক্টলি মনে নাই, আমাদের অফিসে ইনভাইট করি এবং আমরা সেদিন অ্যাসেসমেন্টটা কন্ডাক্ট করি। সো এটা থার্ড ফেজ। থার্ড ফেজের পরে এখান থেকে আমাদের নিড অনুসারে আমরা হচ্ছে টেকনিক্যাল ইন্টারভিউ, দেন এইচআর ইন্টারভিউ, তারপরে জব অফার গুলো থেকে থাকে। সো লাস্ট ইয়ার এটা 138 ছিল, বাট এটা একবারেই হয় নাই, বিভিন্ন কোয়ার্টারে, লাইক হইতেছে যে হয়তোবা বছরের শুরুতে 30 পিপল, বছরের পরের কোয়ার্টারে যে আসলে আমাদের 50 পিপল। সো এইভাবে করে এন্ড অফ দ্য ইয়ার এটা 138 ছিল। এটা 2025-এর স্টার্ট। 2026-এ আমরা এখন এটা স্টার্ট করি নাই, বাট হ্যাঁ, ইনশাল্লাহ সামনে হবে। তখন আমরা ফ্রেশ গ্র্যাজুয়েটদের জন্য আবারও ডোরটা ওপেন রাখবো, এবং আপনাদের মতো যারা এনথুজিয়াস্টিক প্রবলেম সলভার আছেন, বা যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ কেরিয়ার করতে চান, যারা আসলে মানে বাংলাদেশের যেটা আসলে এক্সপোর্ট অ্যান্ড সবকিছুতে কন্ট্রিবিউট করতে চান, তো আমরা তাদের জন্য আবারও কেরিয়ার স্টার্টিং এর একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিতে যাচ্ছি ইনশাল্লাহ। সো এটা আমরা আসলে বিভিন্ন সোশ্যাল মিডিয়া আর হচ্ছে আমাদের কিছু জব পোর্টাল প্ল্যাটফর্ম আছে, সেখানে এগুলো পোস্টিং থাকে। সো আপনারা যারা ইন্টারেস্টেড থাকবেন, ডেফিনেটলি ইটস এ গ্রেট প্লেস টু ওয়ার্ক, অ্যান্ড আমরা সবাইকে ওয়েলকাম জানাবো এই প্রোগ্রামটার জন্য। সো এটা গেল ফ্রেশ গ্র্যাজুয়েটের জন্য। সো এখন দেখা যাচ্ছে যে এইটা প্রতি বছর কিন্তু টেস্টিং সিস্টেমটা চেঞ্জ হয়। এখন আপনারা এআই যখন চলে আসতেছে, তখন কিন্তু দেখা যাচ্ছে যে আম, আমাদের কোয়েশ্চেনের প্ল্যাটফর্মটা কিছুটা চেঞ্জ হইতে পারে। যেমন 2012 থেকে যখন শুরু হয়, তখন একভাবে টেস্টিং প্রসেসটা ছিল, গ্র্যাজুয়ালি কিন্তু
আমাদের কম্পিটিটিভটা বাড়ানোর জন্য কোয়েশ্চেনের প্যাটার্ন এবং কোয়েশ্চেনের ধরন, এক্সাম প্রসেস এটা চেঞ্জ হইতে থাকে, হ্যাঁ। সো এই বছরেরটা কিভাবে হবে, এটা যখন অ্যাপ্লিকেশন আসবে এটা সবাইকে কিন্তু আগে থেকে জানানো হয় যে আমরা কিভাবে কোয়েশ্চেনগুলো, যাতে আপনারা একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পান, আপনারা একটা প্রিপারেশন নিতে পারেন, মেন্টাল প্রিপারেশন, তারপরে এক্সাম অ্যাটেন্ড করা। তো উম, দেখা যাচ্ছে যে যখন 2012-13 দিকে ইভেন তখন প্রবলেম সলভিং এ যারা হ্যাকার র্যাঙ্ক অথবা দেখা যাচ্ছে যে কোড ফোর্সে, এখানে কিন্তু আমাদের 100-200 প্রবলেম সলভার হলে আমাদের জন্য অনেক কিছু ছিল, কিন্তু এটা গ্র্যাজুয়ালি স্টুডেন্টরা খুবই সিরিয়াস থাকে এবং ইউনিভার্সিটিতে 4000-5000 এখন করে থাকেন। তো আমাদের জন্য কিন্তু কম্পিটিটিভটা আরো বেড়ে যায়, কম্পিটিটিভনেসটা তখন দেখা যাচ্ছে যে আমাদের টেস্টিং প্রসেসটাও কিন্তু সেভাবে ডিজাইন করতে হয়। এখন যেমন এআই জায়গাটা থেকে এখন খুবই খুবই অ্যাডভান্স সবাই। তো দেখা যাচ্ছে যে আমাদের টেস্টিং আমরা এক্সপেক্টই করব যাতে আমাদের যে পার্সোনা সেখানে আমরা স্টুডেন্টদেরকে চাইবো তারা যেন হচ্ছে এআইটাকে নিজেকে এঙ্গেজ করেন এবং এআই ডিএলসি নিয়ে আসেন এবং এআই বিভিন্ন টুলস নিয়ে কোডিং করার একটা প্র্যাকটিস করে থাকেন। সো দেখা যাচ্ছে কোয়েশ্চেনিং ফরম্যাটটা সেভাবেও আসতে পারে, বাট আমরা সেটা জানাবো যখন এক্সামের মানে এক্সাম এবং জব পজিশনটা ওপেন হবে তার আগে আগে। সো এইভাবে আসলে ফ্রেশ গ্র্যাজুয়েটটা রিক্রুটমেন্ট হয়ে থাকে। আমার সঙ্গে আমার কলিগও আছেন, সিয়াম হোসেন, উনি রিক্রুটমেন্ট ম্যানেজার হিসেবে রোল প্লে করেন। উনি যখন তার সময় আসবে তিনি আরো কিছু অ্যাড করতে পারেন যদি আমি কিছু মিস করে থাকি। আর এছাড়াও যারা আমাদের এক্সপেরিয়েন্সড ক্যান্ডিডেট আছেন তাদের জন্য আসলে একটু এক্সামটা একটু ডিফারেন্ট থাকে। তাদেরকে আসলে রিয়েল টাইম প্রবলেম সলভিং এবং সিনারিও দেওয়া হয় এবং আমাদের অফিসে তাদেরকে ইনভাইট করা হয়। ইনভিটেশনের আগে আমরা কিছু ফোন ইন্টারভিউ এবং কিছু স্ক্রিনিং, সিভি স্ক্রিনিং করে থাকি এবং যখন আসলে আমাদের অফিসে আসে তখন তারা আসলে একটা রিয়েল টাইম প্রজেক্ট করে আমাদের গিটহাবে সেটা আপলোড করেন এবং আমরা সেই প্রজেক্ট অ্যানালাইসিস করে অ্যাসেসমেন্ট করে তারপরে তাদের টেকনিক্যাল ইন্টারভিউস, এবং এই টেকনিক্যাল ইন্টারভিউটা মাল্টিপল লেভেলেরও হয় অনেক সময়। দেন ফাইনালি এইচআর ইন্টারভিউ দিয়ে আমরা জব অফার করে থাকি। সো ফ্রেশারের জন্য একটু ডিফারেন্ট প্রসেস থাকে, আর হচ্ছে আমাদের দেখা যাচ্ছে যে এক্সপিরিয়েন্স পিপলদের জন্য একটু ডিফারেন্ট প্রসেস হয়ে থাকে। সো আমরা আসলে রিক্রুটমেন্ট হওয়ার পরে যেমনটা মোরসালিম ভাই বলছিলেন যে আমাদের টিম বন্ডিং কালচার কি ধরনের থাকে, এটা একটু একটু হাইলাইট দেওয়া। আসলে কালচার আমরা তো এক্সপেক্ট করি, আহ, আহ, মানে করলেও আসলে প্রথম দিন থেকে তো সেটা পাওয়া যাবে না, এটা আস্তে আস্তে আসলে গ্র্যাজুয়ালি পিপলদের মধ্যে এটা ইনজেক্ট করানো। তো আমরা আসলে সবসময় যেটা প্র্যাকটিস করে থাকি ওপেন ডোর পলিসি, যেখানে পিপুল আসলে যে কোনো সময় পিপুলের কাছ থেকে হেল্প পাবে। ইভেন সিইও আমাদের রাইসুল কবির সাহেব উনিও এটার জন্য ওপেন আছেন। আহ, উনি চাইলেও মানে যে কোনো সময় চাইলে ওনাকে নক দেওয়া যেতে পারে এবং বিভিন্ন ব্যাপারে তার কেরিয়ার গ্রোথ এবং তার কেরিয়ারের টার্ন অ্যারাউন্ড কিভাবে হবে সেই জিনিসগুলো নিয়ে ডিসকাশন ওপেন আছেন। সো আমরা ওপেন ডোর পলিসিটা যখন বিশ্বাস করি তখন দেখা যাচ্ছে যে আমরা আমাদের টিম বন্ডিং, আমাদের লার্নিং অপরচুনিটিস এগুলো কন্টিনিউ হইতে থাকে। সো ওভারঅল আমরা চেষ্টা করি যে একটা বেটার এক্সপিরিয়েন্স দেওয়ার। ব্রেন স্টেশনে যেমন এখন প্রায় 928 এক্সাক্ট নাম্বার আজকের, আমি ডেটাবেস চেক করে যেটা দেখলাম আমাদের হেড কাউন্ট আলহামদুলিল্লাহ। এবং আমরা কমপ্লিটলি সফটওয়্যার এবং সফটওয়্যার সাপোর্ট বেস কোম্পানি। আহ, এছাড়াও কিছু ইন্টার্ন, একাডেমিক ইন্টার্ন মিলিয়ে কিন্তু এটা 950-এর উপরে এখন হেড কাউন্ট, বাট আমাদের পেরোলে প্রায় 928 এক্সাক্ট নাম্বারে এখন রিসোর্সেস। সো উই আর প্রাউড এবং আমরা এখানেই আসলে থেমে নেই। ইনশাল্লাহ আমাদের সামনে আহ, আরো বড় হবার ইচ্ছা, যাতে বাংলাদেশকে সার্ভ করতে পারি এবং সবাইকে এই জায়গাটা থেকে ওয়েলকাম, এবং আমরা ওয়েট করতেছি যে আমাদের সঙ্গে আপনারাও আপনাদের ক্যারিয়ারের ফ্লারিশটা করতে পারেন। সো এটা আমি একটু সামারি বললাম। আম, মোরসালিন ভাই, আমি কোনো কিছু কি মিস করেছি অথবা আপনি কোনো কিছু আর কোনো কিছু কি অ্যাড করার আছে কিনা? না, থ্যাংক ইউ ভাইয়া, আপনি পুরোটাই সুন্দর করে ডিটেলসে বলেছেন। তো আমাদের সাথে রাকিব ভাই জয়েন করেছে। আমি এখন থেকে প্রোগ্রামটা রাকিব ভাইয়ের কাছে হ্যান্ড ওভার করবো। বাকিটা রাকিব ভাই আপনার সাথে কিছুটা হয়তো ডিসকাশন করবে। সো আমি রাকিব ভাইকে রিকোয়েস্ট করবো শুরু করার আগে, তার আগে আমি জাস্ট কয়েকটা পয়েন্ট একটু অডিয়েন্সের উদ্দেশ্যে বলবো। প্রথমত শুরুর দিকে আমাদের প্রোগ্রামটা শুরু করতে যে একটু প্রবলেম
প্রবলেম হয়েছিল কয়েকটা। আসলে আমাদের দুই জায়গা মিলিয়ে এই জুম সেশন এবং আরেকটা জুম সেশন মিলিয়ে প্রায় 2000 মানুষ রাইট নাও আমাদের সাথে কানেক্টেড আছে। সো একটু প্রেশার হ্যান্ডেল করতে প্রবলেম হয়েছে, এই জন্য আমরা এক্সট্রিমলি সরি। আর আপনাদের এখানে অনেকেই আমাদেরকে কোশ্চেন করছেন আমাদের কমেন্ট বক্সে। তো আমি সবাইকে বলবো যে আপনাদের প্রশ্নগুলো কমেন্ট বক্সে রাখুন, আমরা ওই জায়গা থেকে কয়েকটা প্রশ্ন পিক করে একদম শেষের দিকে 10-15 মিনিট কোশ্চেন গুলো নিয়ে ডিসকাশন করব। বাট সবারটা নেওয়া সম্ভব হবে না, বুঝতেই পারছেন প্রায় 2000 মানুষ, সবার প্রশ্নের উত্তর এই সংক্ষিপ্ত সময়ে দেওয়া সম্ভব নয়। সো রাকিব ভাই প্লিজ শুরু করুন। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন ওয়ালাইকুম আছেন? আসসালাম রাকিব, গ্ল্যাড টু হিয়ার ফ্রম ইউ। ইয়েস, আই এম গুড। আমি তোমাকে ভাইয়া দুইটা খুঁজতেছিলাম। কোশ্চেন এখানে অনেক বেশি আসছে। সেটা হইতেছে যে সিজিপিএ কতটুকু ম্যাটার করে, আর নাম্বার টু হচ্ছে কারো যদি ব্যাচেলর ডিগ্রি না থাকে, অনেকে আছে যে ডিপ্লোমা কমপ্লিট করা থাকে কিন্তু সে হয়তো বা প্রবলেম সলভার হিসেবে ভালো, সে জি। বিভিন্ন প্ল্যাটফর্মে কোড ফোর্সেস বা কোড শেপে হয়তো বা তার একটা ভালো র্যাঙ্কিং আছে। ইন হুম। দ্যাট কেস সে হায়ার্ড হওয়ার পসিবিলিটি কতটুকু? আচ্ছা, আসলে আমরা যেটা বললাম যে আমরা কিন্তু কখনো সিভি যখন ফিল্টার আউট করি আমরা কিন্তু সিভি দেখি না। ফ্র্যাঙ্কলি স্পিকিং সবাইকে ইনভাইট করা হয়, সবাইকে সমানভাবেই আমরা এক্সামটা নেই। আর আমরা একদমই আসলে মানে সিজিপিএ এর দিকে একেবারে তাকাই না। গ্র্যাজুয়েশনটা ইম্পর্টেন্ট, দ্যাট উই আন্ডারস্ট্যান্ড, বাট কেউ যদি ডিপ্লোমা করে থাকেন অথবা ইভেন ইউনিভার্সিটি ড্রপ আউট হয়, তার যদি ক্যাপাসিটি থাকেন দে আর মোস্ট ওয়েলকাম, এবং তারাও আসলে কম্পিটিটিভ এক্সামের মাধ্যমে যদি চলে আসেন, উই আর ওয়েলকাম টু ওয়ার্ক উইথ হিম অর হার ইনশাল্লাহ। সো সিজিপিএ তে আমি যদি বলি, অনেক এখানে লিডার আছেন যারা আসলে 2.5 অর 2.6 নিয়ে যারা এখন আমাদের ব্রেন স্টেশনের মানে ব্রেন স্টেশনটা কন্টিনিউ মানে পিলার হিসেবে রোল প্লে করেন। তারা আসলে ব্রেন স্টেশনের ওয়ান অফ দ্য কি মেম্বার, যারা এসবিউ হেড বলেন অর ইভেন আর্কিটেক্ট বলেন। সো সিজিপিএ নিয়ে আসলে মানে কোনো ম্যাটার না। তারা যে কোনো ভাবে প্রুফ করতে পারলেই, আমাদের এক্সামটা ক্র্যাক করতে পারলেই তাদেরকে ইনভাইট ব্রেন স্টেশনে কেরিয়ার করা। শুধু জয়েনই না, তাদের কেরিয়ার গ্রোথের জন্য আমরা সিজিপিএটাও কখনো ম্যাটার না। তার মানে তারা ইজিলি ক্যান কন্ডাক্ট অ্যান্ড গো ফার্দার টু হিজ অর হার কেরিয়ার ইনশাল্লাহ। জি। আচ্ছা, ঠিক আছে ভাই। আর ব্রেন স্টেশনে এখন সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার হায়ার হয় কিনা এটা নিয়েও বেশ কিছু কোশ্চেন আছে কমেন্টের ভিতরে। জি, তো সাইবার আমাদের সিকিউরিটি ইঞ্জিনিয়ার হিসেবে ভাইয়া কোনো ফ্রেশারদের ওপেনিং ইউজুয়ালি থাকে কিনা সেটা যদি একটু বলতেন। আমাদের আসলে রিসেন্টলি আমরা সাইবার সিকিউরিটি টিমটা একটা ডিপার্টমেন্ট আলাদা করে ওপেন হয়েছে। সো এটা নিয়ে আলাদা একটা বিজনেস উইংও ওপেন হচ্ছে। সো এখনো ফ্রেশার আমরা রিক্রুট করি নাই, বাট আমরা এই যে সামনে যখন স্টার কোডার রিক্রুট করব তখন সাইবার সিকিউরিটিকেও মানে আলাদাভাবে প্রায়োরিটি দিব, এবং সেখানেও আসলে রিক্রুটমেন্ট ডেফিনেটলি ওপেন থাকবে। সো ইভেন ইউনিভার্সিটিতেও এখন সাইবার সিকিউরিটির জন্য আম, আলাদাভাবে কোর্সেস থাকে, সাবজেক্ট থাকে, টিচাররাও এটাকে প্রায়োরিটি দিচ্ছেন। সো ইনশাল্লাহ এখানে আমরা ভালো কিছু কেরিয়ার পাথ ওপেন করবো সবার জন্য। আচ্ছা, ঠিক আছে ভাইয়া। আর স্টার কোডটা নেক্সট আসলে কোন মাসে হইতে পারে, এরকম কি কোনো টেন্টেটিভ ডেট আছে কিনা? এটা আহ, এই বছর হবে ইনশাল্লাহ, প্রতি বছরের মতনই। বাট ডেটটা এখনো আমরা ডিসাইড করি নাই, বাট আশা করি আর তো এই 5 মাস আছে তো আচ্ছা, ইনশাল্লাহ 2 মাসের মধ্যেই এটা মানে ওপেনিংটা আসবে। এমন হইতে পারে যে নেক্সট অগাস্টে, মানে এই সামনে কাল থেকে এই অগাস্টে তো পড়ে যাচ্ছে, তো অগাস্টে ওপেনিংটা আসতে পারে। সো আমরা কথাবার্তা বলছি। তো ইনশাল্লাহ, আর এটা কোয়ার্টারলি রিক্রুট হবে। এক্সামটা হয়তো বা এক রাউন্ড, মানে একবারই হবেন, বাট হচ্ছে আমরা কিছু হ্যাঁ, শর্টলিস্টেড ক্যান্ডিডেট গ্র্যাজুয়ালি রিক্রুট করবো, এই তো। আচ্ছা। আর এমনিতে ভাইয়া ওই ফ্রেশার হিসেবে কি এআই ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করার কোনো সুযোগ থাকে কিনা, নাকি অবশ্যই এআই আছে। ইঞ্জিনিয়ার বা এমএল এ কাজ করতে হইলে একটু এক্সপিরিয়েন্সড হইলে বেটার হয়? না, অবশ্যই আমরা প্রতি বছরই, শুধু এবছর না, প্রতি বছরই আমরা হচ্ছে এআইএমএল ইঞ্জিনিয়ার রিক্রুট করি, ফ্রেশার হিসেবে রিক্রুট করি। আর এখন আমরা আসলে মানে এআইএমএল কে আলাদাভাবে ডিফারেন্সিয়েট করছি না, সব ইঞ্জিনিয়ারদের, সব ডেভেলপারদেরকে আসলে
এআইটাকে অ্যাডাপ্ট করতে হচ্ছে। সো সেভাবে ট্রেনিংও দেওয়া হচ্ছে আমাদের এখানে, সেভাবে নার্চারও করা হচ্ছে রিসোর্সদেরকে। সো এআই ডিএলসি প্রসেস প্রসিডিউর যেন তারা জেনে থাকেন, সেটারও মানে ফর ফিউচার, সেক অফ ফিউচার আমরা সেই প্রসেস প্রসিডিউর এবং কালচারটা নিয়ে আসতেছি। বাট হ্যাঁ, এআই ডেভেলপাররা আলাদাভাবে রিক্রুট হয়, বাট যে কোনো ইঞ্জিনিয়ারকে আসলে এআই ক্যাপাসিটিতে আসলে নিজেকে ডেভেলপ করতে হবে ফর ফিউচার। এটা আমাদের নেক্সট আসলে আপকামিং যেই ভিশনটা, সেই জায়গাটাতে আমরা নিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। বাকিটা আচ্ছা, ঠিক আছে। এরপরে এই সিয়াম ভাইয়ের কাছে চলে যাব। সিয়াম ভাই কি আছেন? আচ্ছা, সিয়াম ভাই যেহেতু আছে, সিয়াম ভাইয়ের কাছে যাওয়ার আগে আমি জাস্ট একটু ছোট করে অ্যাড করে দিই, যেহেতু আমি কিছুটা সময় ব্রেন স্টেশনে কাজ করার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। সো সেই জায়গাটা থেকে একটু জিনিস বলি। অনেকের মাথার ভিতরে একটা জিনিস কাজ করতে পারে যে স্টার কোডার প্রোগ্রামের মাধ্যমে আহ মানে পার্টিকুলার কোনো রোলের জন্য হায়ার হয় কিনা। এই প্রোগ্রামের মাধ্যমে ইন জেনারেল আসলে ইঞ্জিনিয়ার হায়ার করা হয়, এবং পরবর্তীতে আসলে দেখা হয় যে ইঞ্জিনিয়ার গুলো অর্গানাইজেশনের ভিতরে জাভাতে কাজ করবে নাকি জাভাস্ক্রিপ্টে করবে নাকি পিএসপি তে করবে নাকি এআই তে করবে, কারণ সবারই কিছু না কিছু দেখা যায় যে কোনো না কোনো জায়গাতে আসলে আলটিমেটলি এক্সপার্টিস থাকে। সুতরাং এটা মনে করার কোনো কারণ নাই যে আমি শুধুমাত্র একটা এক্সপার্টিস দিয়ে আমি এখানে জয়েন করে ফেলবো, এরকম কোনো কিছু না। ব্রেন স্টেশন ইউজুয়ালি স্ট্যাকহোল্ডার প্রোগ্রামের মাধ্যমে তার প্রোগ্রামিং এর ফাউন্ডেশনটা কতটুকু স্ট্রং আছে, সে ওভারঅল এই ইকোসিস্টেম সম্পর্কে রিজনেবল ভাবে ভালো জানে কিনা। আবার তোমাদের এখানে অনেকের কোশ্চেন আছে লিড কোডে কতগুলো প্রবলেম সলভ করলে আসলে আমি চান্স পাইতে পারি, ওইটারও কোনো বাধা ধরার নিয়ম আসলে কোনোটাই নাই। এটা আলটিমেটলি ডিপেন্ড করে, এটা আসলে খুবই ভ্যারিয়েবল এবং খুবই বায়বীয় একটা বিষয়, যে এই পুরোপুরি এটার কোনো সিলেবাস ওইভাবে বলা মুশকিল যে এতগুলো প্রবলেম সলভ করলেই তুমি এটার জন্য রেডি হয়ে যাবে। এটা বিসিএস এর মতো কোনো জিনিস না যে তুমি বিগত 5 বছরের কোশ্চেন সলভ করবা এন্ড দেন ইউ উইল গেট দ্য জব আর কি। ওই টাইপের জিনিসপত্র কোনো কিছুই না। তোমাকে একটা লম্বা সময় ধরে আসলে এই জিনিসটা কন্টিনিউ করে যেতে হবে, প্রবলেম সলভিং এর বিষয়টা। এবং হলিস্টিক্যালি কম্পিউটার সায়েন্সের জিনিসটা এমন না যে তোমাকে আবার নন সিএসসি ব্যাকগ্রাউন্ড থেকে আসলে তুমি চাকরি বাকরি পাবে না, এরকম না। আমি থাকা অবস্থাতে আমাদের বেশ কিছু কলিগ ছিল যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে পড়ে আসছে, এবং আমি দেখছি যে তারা যথেষ্ট ভালো কাজ কাম করতো, আউটপুট দিত। তো সিএসসি নন সিএসসির সাথে এটা কোনো কানেকশন না। মূল বিষয়টা হইতেছে কম্পিউটার সায়েন্সের সাথে কোর কম্পিউটার সায়েন্সের ডেটা স্ট্রাকচার বা অ্যালগোরিদমের যে বিষয়গুলো আছে এটা সম্পর্কে তোমার শক্তপোক্ত ধারণা থাকা দরকার। আর পাশাপাশি যদি কোনো একটা পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ, যেমন জাভাস্ক্রিপ্ট হইতে পারে, জাভা হইতে পারে, পিএসপি হইতে পারে, অথবা তুমি সি শার্প ডট নেটও হইতে পারে, কোনো সমস্যা নেই। এরকম কোনো একটা পার্টিকুলার জায়গাতে তোমার যদি বেশ কিছু এক্সপিরিয়েন্স থাকে, তাহলে এটা তোমার জন্য অবশ্যই অবশ্যই একটা অ্যাডেড অ্যাডভান্টেজ হিসেবে আলটিমেটলি কাজ করে। ভাইয়া এটার সাথে কোনো কিছু অ্যাড করতে চান কিনা সজীব ভাই? দেন তারপরে আমি সিয়াম ভাইয়ের কাছে চলে যাবো। আহ হ্যাঁ, এক্স্যাক্টলি। মানে হুম, মানে আমরা যখন মানে তুমি যেটা বললা সেম সেইভাবেই, যে আসলে অ্যাডেড অ্যাডভান্টেজ বলতে আমরা যখন মানে ক্যান্ডিডেটের কাছ থেকে চাই কোনো স্পেসিফিক টেকনোলজিতে তারা ফোকাস করে জয়েন করবে, এরকম কিছু না। তারা যেন প্রবলেম সলভার এবং মানে মানে তারা প্যাশনেট অন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং থাকবে, এটাই আমাদের এক্সপেকটেশন। বাট মানে আমরা আসলে গ্র্যাজুয়ালি পিপলদেরকে আসলে বিভিন্ন টেকনোলজিতে গ্রো করি এবং ফুল স্ট্যাক ডেভেলপার করার চেষ্টা করি, যারা ব্যাকএন্ড এবং কাজ করে থাকেন। আবার যারা মোবাইলে কাজ করেন, তখন বোথ মোবাইলে আস্তে আস্তে আমরা গ্র্যাজুয়ালি তাদেরকে মানে ইকুইপ করে, যাতে হইতেছে তারা কখনো ডিপেন্ডেন্ট না হয় একটা টেকনোলজির উপরে। সো যাতে মানে ইন্ডাস্ট্রিতে সে রেডি থাকে ফর সার্ভ এনি ক্লায়েন্ট অর এনি কোম্পানি, ফর শিওর। থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে ভাই। এরপরে আমি সিএম ভাইয়ের কাছে চলে যাই। থ্যাংক ইউ সজীব ভাই, থ্যাংক ইউ ফর ইউর টাইম। আপনি চাইলে থাকতে পারেন ভাই, অথবা যদি কোনো প্রয়োজন হয় আপনি চাইলে লিভ নিতে পারেন ভাই, কোনো না, সমস্যা নেই। আমি থ্যাংক ইউ আছি। ফর ইউর টাইম ভাই। ঠিক থ্যাংক আছে ভাই। সিএম ভাইয়ের কাছে যাই। সিএম ভাই, আপনি ওভারঅল তো কোশ্চেন গুলো বুঝতে পারছেন সবাই আসলে কি ধরনের কোশ্চেন করে বা কি অবস্থা। তো সেই হুম। জায়গাটাতে আপনি যদি আপনার পয়েন্ট অফ ভিউতে আপনার এক্সপিরিয়েন্স থেকে কিছু জিনিস অ্যাড করেন। এমনি থ্যাংক ইউ রাকিব ভাই আমাকে এখানে ইনভাইট করার জন্য। মেনলি ওভারঅল সিনারিওটার সজীব ভাই আমাদের ফুল, যেহেতু এখানে মোস্ট অফ পিপল আমি ধরে নিচ্ছি ফ্রেশারের বেশি আসলে, যেহেতু প্রোগ্রামিং হিরো বা আপনারা যারা আছেন ফ্রেশ পিপলগুলো নিয়ে আসলে কাজ করতে চান বা করেন বেশি। সো আমাদের এক্সপিরিয়েন্স যেটা বলে, আমরা 2012 থেকে যে স্টাকোটা শুরু করেছি টিল নাও, প্রত্যেক বছরই, যেটা সজীব অলরেডি মেনশন করলো, যে আমরা কিন্তু কন্টিনিউয়াসলি আমাদের পুরো টেস্টিং প্রসেসটায় যত বেশি ভালোভাবে পারা যায় ইমপ্রুভ করা হয়েছে, এবং আমরা যেন মার্কেট থেকে বেস্ট ক্যান্ডিডেট বা বেস্ট ট্যালেন্টগুলো যেন নিতে পারি। তো এটাই কিন্তু আমাদের মেইন টার্গেট থাকে, যে বেস্ট ট্যালেন্টগুলোকে মার্কেট থেকে
নিয়ে আসা এবং আমরা মার্কেটের জন্যই যেন সেগুলো রেডি করে ইন ফিউচারে যেন মার্কেটটা আরো এক লেভেল আপ হতে পারে সেটাই কিন্তু আমাদের টার্গেট থাকে। ওকে? সো এখানে আমি কিছু কোয়েশ্চেন দেখতেছিলাম ইন দ্য মিন টাইম আপনিও ডিসকাশন হচ্ছিল যে নন সিএসসি ব্যাকগ্রাউন্ড নিয়ে, সিএসসি ব্যাকগ্রাউন্ড নিয়ে। সো এখানে একটাই মেইন মোটো আমাদের থাকে যেটা আমি একটু আগে জাস্ট শেয়ার করলাম যে আমরা মেইন ট্যালেন্টটা বা বেস্ট ট্যালেন্ট গুলো মার্কেট থেকে খুঁজি। সো কে সিএসসি ব্যাকগ্রাউন্ড, কে ট্রিপল ই ব্যাকগ্রাউন্ড বা কোন আদার ব্যাকগ্রাউন্ড মানে কে কোথায় কাজ করছে বা কোথা থেকে পড়াশোনা করছে সেটা কিন্তু ম্যাটার করে না। ইভেন শুধু এটা ডেভেলপারদের ক্ষেত্রেই না, যেকোনো ডিপার্টমেন্টেই যদি আমরা হায়ারিং বলি এখানে ডেভেলপারের ক্ষেত্রে বলেন, নন ডেভের ক্ষেত্রে বলেন, এখানে নন ডেভ বিজনেস অ্যানালিস্ট, সেলস আমাদের ইভেন এইচআরেও কিন্তু নন ডেভ পিপলও মানে ট্রিপল ই ব্যাকগ্রাউন্ড থেকেও আসছে এরকমও আছে। ইভেন আমি নিজেও কিন্তু ট্রিপল ই গ্র্যাজুয়েট। সো আমি কিন্তু ট্রিপল ই গ্র্যাজুয়েট হয়েও কিন্তু একদম ফ্রেশ হিসেবেই শুরু করছি ইভেন অলমোস্ট 7 ইয়ার্স প্লাস হয়ে গেছে। সো এখানে মেইন ম্যাটারটা আসলে ডিগ্রি না। মেইন ম্যাটারটা হচ্ছে গিয়ে আপনি নিজেকে কিভাবে রেডি করেন, ফিউচারের জন্য কিভাবে রেডি করেন, কোম্পানির জন্য কিভাবে রেডি করেন এবং নিজের ক্যারিয়ারটা কোন দিকে নিতে চান। সো আপনি যদি ট্যালেন্ট হন অবশ্যই যে কেউ যে কোনো কোম্পানি বলেন বা ব্রেন স্টেশন বলেন সবাই কিন্তু আপনাকে পিক করতে চাবে। সো একটা প্রসেস থাকে, ওই প্রসেসটা ক্র্যাক করে আপনাকে নিজেকে এস্টাবলিশ করতে হবে এবং শো করতে হবে আসলে কত সুন্দরভাবে নিজেকে আসলে প্রেজেন্ট করতে পারেন। এটাই কিন্তু মেইন মোটো আসলে। রাকিব ভাই। আচ্ছা, ঠিক আছে ভাইয়া। আর এমনিতে এই একটা তো হইতেছে যে টেকনিক্যাল স্কিলের একটা বিষয় আছে। বাট টেকনিক্যাল স্কিলের বাইরে যে সফট স্কিল বা ধরেন ইংলিশে কথা বলতে পারে কিনা বা হয়তোবা ৫ জন লোকের সাথে একসাথে মিলে কাজ করতে পারে কিনা, এই টাইপের কি স্কিল ফ্রেশারদের জন্য এট লিস্ট দেখা হয়? ওকে। সো যেটা আম আরেকটা যেটা পার্সোনা বলতে আমরা একটা ওয়ার্ড আসলে শুরুতে শেয়ার করেছি। যেটা হ্যাঁ। হচ্ছে গিয়ে যেকোনো ইন্টারভিউতে আমরা পার্সোনা জিনিসটা মেইনলি আম ইয়া মাথায় রেখে আসলে রিসোর্স গুলাকে আমরা ইভালুয়েট করার চেষ্টা করি। যেখানে ইংলিশ কমিউনিকেশন বা ওভারঅল কমিউনিকেশনটা অনেক বেশি ইম্পোর্টেন্ট। কেননা আমাদের মোস্ট অফ ফরেন ক্লায়েন্ট এবং সেক্ষেত্রে কিন্তু ফরেন ক্লায়েন্ট গুলার সাথে কিভাবে ডিল মানে অ্যাজ আ ডেভেলপার বলেন বা আদার্স টেকনোলজি বলেন তা কিন্তু ফরেন ক্লায়েন্ট ডিল করতে হয়। হয়তোবা শুরুতে করতে হবে বা ফিউচারে করতে হবে। সো ইংলিশ কমিউনিকেশন এখানে একটা আ গেম চেঞ্জার ব্যাপার হয়। সো রাইট। কমিউনিকেশন ইস আ গ্রেট গুড পার্ট ফর ফুল ইন্টারভিউ আর পার্সোনাল জায়গাটা থেকে এবং আপনি যেটা বললেন লার্নিং অ্যাবিলিটিটা আসলে আমরা দেখি। কেননা ফ্রেশ গ্র্যাজুয়েটরা তো আসলে সবকিছু শিখে আসে না। কিন্তু তাদেরকে কিন্তু আমাদের 0 থেকে শিখাতে হয়। হুম। সো সেই জিনিসটা কিন্তু আমাদের ট্রেনিং প্রোগ্রাম আছে, এলএনডি ডিপার্টমেন্ট আছে। তারা কিন্তু এখানে আমরা লাস্ট 1 অলমোস্ট ১.৫ বছর ধরে কিন্তু এই জিনিসটা আমরা অলরেডি শুরু করেছি এবং দেখা যাচ্ছে যে এখান থেকে কিন্তু আউটপুট পাচ্ছি। সেটা শুধু বেনিফিশিয়াল না বরং মার্কেটের জন্য কিন্তু একটা আউটপুট আমরা বের করতে পারছি বলে আমি বিশ্বাস করি। সো লার্নিংটা একটা বড় ব্যাপার এবং যেটা টিম ওয়ার্কের কথা বললেন, আমাদের বেনিফিশিয়াল একটা মেইন মোটো আছে যেটা ওন প্যাথ আমরা বলি, যেটাকে আমরা মিশন এর ভিশনের সাথে যেটা হচ্ছে গিয়ে ওনারশিপ আছে এখানে, প্যাশন অ্যান্ড কমিটমেন্ট, অ্যাজিলিটি, আপনার অনেস্টি, টিম স্পিরিটও এখানে বড় ব্যাপার। তো টিম কম্বিনেশন বা টিমের সাথে কাজ কিন্তু করতেই হবে। সো যেটা হচ্ছে গিয়ে আমাদের ইভেন রিক্রুটমেন্ট প্রসেসেও যদি বলেন এই টিম কোলাবোরেশন বা টিম ওয়ার্কের সাথে তারা কিভাবে নিজেকে কোপ আপ করতে পারে, কিভাবে নিজেকে সেটেল করতে পারে বা কি ধরনের আউটপুট আসতে পারে সেটাও কিন্তু আমরা দেখার চেষ্টা করি। সো ইভেন আমাদের পার্সোনালতেও কিন্তু এটা একটা বড় জিনিস হিসেবে ম্যাটার করে আরকি। আচ্ছা। সো নেক্সট আমি এটা দিয়ে মোটামুটি আমার কাছে মনে হয় যে বাকি সবগুলা কম বেশি কাভার হয়ে যাবে। সেটা হচ্ছে এখানে অনেকেই আছে যে যারা ধরেন ২-৩ বছর করে অন্যান্য জায়গাতে হুম, হয়তোবা কাজ করে। অনেকে আছে ৩-৪ বছরের এক্সপেরিয়েন্স। তো হুম, হুম, হুম। স্টারকোডার ছাড়া নরমাল যে হায়ারিং গুলো হয় ধরেন জাভাস্ক্রিপ্ট ডেভেলপার বলি বা জাভা বলি, পিএইচপি বলি বা ওগুলাতে তো একেকটা হায়ারিং আসলে একেক রকম ভাবে হয়। বাট মোটা দাগে আসলে কতগুলা স্টেপের ভিতর দিয়ে যাইতে হয় ওইটা যদি একটু শেয়ার করতেন। মিনিমাম ভাইয়া আমরা আহ উম অলমোস্ট যদি বলি ৪ টা থেকে ৫ টা স্টেপ মেইনলি ফলো হুম, করতে হয়। যেটা আরকি হয়তোবা শুরুর দিকে আপনি যদি থেকে থাকেন বা আই থিংক হুম, অডিয়েন্সরা যারা আছে যে আমরা একটা ইনিশিয়াল স্টেপ রাখি। ইভেন একটা টেস্ট অবশ্যই একটা যেই ধরনের টেস্ট আসলে তাকে ডে 1 এ যদি এক্সপেরিয়েন্স পিপল এর ক্ষেত্রে ডে 1 এ যদি অনবোর্ড হয় অবশ্যই তাকে কিছু কাজ করতে হবে। যেটা হচ্ছে অ্যাজ আ ক্লায়েন্ট নিড এর উপর ডিপেন্ড করে। সো দেখা যাচ্ছে আমাদের একটা প্রজেক্ট ডিজাইন হয় এরকম ডিজাইন যে সে যেন আসার পরেই তাকে এই ধরনের কাজ করতে হবে। সো সেটারই একটা ডেমো একটা ছোট প্রজেক্ট হয়তোবা ২ থেকে ৩ ঘন্টার একটা কাজ তাকে দেওয়া হয়। সো সেটা পরবর্তী স্টেপ বা 3rd স্টেপ বলতে পারেন যে টেকনিক্যালি রাউন্ড হয় আমাদের টেকনিক্যাল টিমের সাথে এবং সেই প্রজেক্টটা কিন্তু তাকে সেখানে ব্রিফ করতে হয় বা ওইটা নিয়ে কিছু কোয়েশ্চেন হয় এবং টেকনিক্যালি সেটা জাভা হোক, ডটনেট হোক
যেই টেকনোলজি পিপলই হোক তাকে কিন্তু দেখা যাচ্ছে যে সেই রিলেটেড কিছু বেসিক থেকে শুরু করে ডেপথ লেভেলের অ্যাজ পার হিজ এক্সপেরিয়েন্স সেটাভাবেই কিন্তু আসলে তাকে ইভালুয়েট করার চেষ্টা করা হয়। এবং অবশ্যই 4th রাউন্ডে যেটা হচ্ছে ক্লায়েন্ট ইন্টারভিউ একটা বড় ব্যাপার। অনেক সময় আমরা যেসব ক্লায়েন্টের জন্য অনবোর্ড করি বা আমাদের ওভারঅল যেই বিভিন্ন SBOR প্রজেক্ট লিড যারা আছেন তাদের সাথে আমরা একটা বসানোর চেষ্টা করি। এবং 5th বা যেটা হচ্ছে গিয়ে লাস্ট স্টেজ যেটাকে বলি সেটা হচ্ছে গিয়ে HR ইন্টারভিউ। সো সেটা আমার হেড অফ HR বা আমিও যেটা সবাই মিলে আসলে যেটা হচ্ছে গিয়ে আমরা বেস্ট রিসোর্স যেটাকে আমরা শুরুতে বললাম যে পার্সনের উপর ডিপেন্ড করে ফাইনাল ডিসিশনটা হয়। সেটার উপর বেস করে হচ্ছে গিয়ে আমরা বেস্ট ট্যালেন্ট গুলাকে মার্কেট থেকে নেওয়ার ট্রাই করি। আচ্ছা, ঠিক আছে ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আমাদের থ্যাংক ইউ। মোটামুটি এইচআর পার্টের যে জিনিসটা ছিল সেটা মোটামুটি ডান। আমাদের সাথে নিয়ামুল ভাই আছে। সো নিয়ামুল বেসিক্যালি আমাদের প্রোগ্রামিং হিরোতে কাজ করতো, আবার এট দ্য সেম টাইম সে ব্রেনস্টেশন স্টারকোডার প্রোগ্রামের মাধ্যমেই হায়ার্ড হয়েছে। সো নিয়ামুলের কাছে আসলে ওর পুরোপুরি এক্সপিরিয়েন্স বা জার্নি গুলো একটু জানার চেষ্টা করবো, যে ও আসলে কিভাবে অ্যাপ্লাই করছিল, সেখান থেকে সিলেকশন প্রসেস কি ছিল, এন্ড দেন লেটার অন আসলে অনবোর্ডিং প্রসেস থেকে শুরু করে ইভেন্ট জয়েন করার পরে আসলে ওই যে প্রথম যে 2 মাস বা 3 মাস থাকে সেটা ট্রেনিং বা অন্যান্য যে প্রসেস গুলো আছে সেটা সেটা নিয়ে যদি একটু নিয়ামুল ভাই বলে। আহ, জি ভাইয়া, আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি, পারফেক্ট। নিয়ামুল ভাইকে একটু পিন করে দাও, আমাদের এই ভাই, এই যে মুরসালিন ভাই। জি ভাই, পিন নিয়ামুল করা ভাইয়ের আছে। পিছনে অবশ্য একজনকে আমি দেখতে পাচ্ছি, এটা যে কে বুঝতেছেন আর কি। নিয়ামুল, তোমার পিছে সম্ভবত কোনো একটা ব্যাকগ্রাউন্ড সেট করা আছে, তুমি চাইলে ব্যাকগ্রাউন্ড আহ রিমুভ করে দিতে পারো, বুঝছো, ভার্চুয়াল আচ্ছা ব্যাকগ্রাউন্ড। আচ্ছা ভাই, হ্যাঁ, এখন কি ঠিক আছে? না পারফেক্ট, কোনো সমস্যা নেই, ঠিক আছে। ওকে। বলো, শুরু করো তোমার জার্নি শেয়ার করা। আচ্ছা, ভাইয়া এই ক্ষেত্রে একদম শুরুর ক্ষেত্রে ব্রেন স্টেশনে যেটা হয়, আমি একটু শর্টলি একটা স্লাইডের মতো করে আনছি অডিয়েন্সের জন্য। হ্যাঁ, যদি শিওর শিওর, অনুমতি দেন আমি একটু শেয়ার করে হচ্ছে অবশ্যই অবশ্যই, দেখাই। প্লিজ। ভাই একটু হোস্ট থেকে হয়তো পারমিশন লাগবে শেয়ারের হ্যাঁ, জন্য। দিয়ে দিবে, এখনই দিয়ে দিবে। জি ভাই, আপনি রিকোয়েস্ট সেন্ড করলে আমি অ্যাকসেপ্ট করে দিচ্ছি। মোস্তারিন ভাইয়া, এখানে হচ্ছে জি ভাই, আপনি এখন এখন হ্যাঁ, শেয়ার দিতে পারেন ভাই। আচ্ছা, আমার সাইটটা হয়তো দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে। তুমি ওই যে তো আমি প্রেজেন্ট মোডে দিয়ে দাও, জাস্ট, হ্যাঁ, এই পারফেক্ট পারফেক্ট। সো শুরুতেই অডিয়েন্সের উদ্দেশ্যে বলে নিচ্ছি, আমি নিয়ামুল হক, বর্তমানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে ব্রেনেশন 23-তে জব করতেছি। এর আগে হচ্ছে আমি হচ্ছে ফাইট্রন প্রোগ্রামিং হিরো যেটা, সেখানে ইনস্ট্রাক্টর হিসেবে এবং ওখানে স্টুডেন্ট হিসেবেও ছিলাম। সো আজকে আমার ওভারঅল হায়ারিং জার্নিটা আমি শেয়ার করতে যাচ্ছি। সো ফার্স্ট হচ্ছে ব্রেইন স্টেশনে যেটা সিএম ভাই এবং সজীব ভাই বললেন যে 2 ধরনের সাধারণত হায়ারিং হয়ে থাকে। একটা হচ্ছে স্টার কোডার প্রোগ্রাম, এবং হ্যাঁ যেটাতে আমি পার্টিসিপেট করেছি, এবং রেগুলার একটা হায়ারিং হয়ে থাকে, এবং এটা বছরের মানে সারা বছরই হয়ে থাকে। যখন কোম্পানি নিড থাকে তার উপরে ডিপেন্ড করে। সো স্টার কোডার জার্নিটাতে সাধারণত যেটা ভাইয়ারা বলছেন যে এমসিকিউ পার্ট থাকে, অনসাইট কোডিং রাউন্ড এমসিকিউ থাকে, ডে লং অ্যাসেসমেন্ট থাকে, দেন এইচআর ইন্টারভিউ থাকে, টেকনিক্যাল ইন্টারভিউ থাকে। আর রেগুলার হায়ারিং এ সাধারণত সিভি শর্টলিস্টিংটা হয়। তারপরে অনসাইট হচ্ছে রিয়েল লাইফ কিছু কোডিং বা প্রজেক্ট দেয়, দেন হচ্ছে ইন্টারভিউ হয়ে থাকে। সো এক্ষেত্রে আমি শর্টলি করে, অনেকের সিভি নিয়ে একটু কনফিউশন থাকে যে আসলে সিভিটা কিভাবে করা যেতে পারে। ফার্স্ট হচ্ছে ব্রেন স্টেশনে হচ্ছে সিভি হচ্ছে ফ্রেশার হিসাবে এটা দেখেই না। হ্যাঁ, এবং হচ্ছে রাইসুল ভাইয়ের আমি একটা পডকাস্ট শুনেছিলাম, যেটা ব্রেন স্টেশনের সিইও। তো রাইসুল ভাই বলেছিলেন যে তার স্টার কোডারে কোনো বছর ফার্স্ট হয়েছে ম্যাথের কোনো ছেলে, এবং উম, তার সাবজেক্ট সিএসই ছিল না। সো আসলে
সিবি বা সিজিপিএ এটা ফ্রেশারদের ক্ষেত্রে ব্রেন স্টেশনে অত একটা ম্যাটার করে না। বাট হচ্ছে আহ, একটু এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে হয়তো বা অনেক সময় একটু ম্যাটার করে, বাট অ্যাকচুয়ালি অনসাইট যেটা হয় ওইটাই বেশি ম্যাটার করে। তো সিভির ক্ষেত্রে সাধারণত আমি সাজেস্ট করে থাকবো, যারা সিভি নিয়ে কনফিউশনে থাকেন, আপনারা যদি একটু অনলাইন থেকে একটু ঘাটাঘাটি করেন যে অ্যাকচুয়ালি সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের প্রপার সিভি ডিসক্রিপশনটা কিরকম হতে পারে, তাহলে আপনারা একটা বেটার এমনিতেই আইডিয়া পেয়ে যাবে। আমি এখানে জাস্ট কয়েকটা শর্ট কি পয়েন্ট হচ্ছে লিখে রেখেছি, যেটা আপনারা অলরেডি দেখতে পারতেছেন। সো আমি অ্যাকচুয়ালি আমার ওভারঅল জার্নিটা একটু শেয়ার করি। যে শুরুতে হচ্ছে ইনিশিয়াল একটা স্ক্রিনিং হয়, অনলাইন এমসিকিউ টেস্ট। এটা সাধারণত 60 মিনিটস এর মতো হয়, এবং এখানে এমসিকিউ থাকে, এবং এমসিকিউ গুলো সাধারণত কভার করা হয় অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং টপিক, ডাটা স্ট্রাকচার, অ্যালগোরিদম, অ্যান্ড আউটপুট থাকে অনেক সময় হচ্ছে কিছু কোড স্নিপেট দেওয়া থাকে, সেটার আউটপুট কিরকম হইতে পারে। এসডিএলসি রিলেটেড থাকে, ডাটাবেস রিলেটেড থাকে, হ্যাঁ, এবং হচ্ছে অ্যানালিটিক্যাল এবিলিটি, প্রবলেম সলভিং রিলেটেড কিছু জিনিস থাকে। তো এই রাউন্ডটাতে অ্যাকচুয়ালি আমার যেটা মনে হয় ব্রেইন স্টেশনে আমার জার্নির থ্রুতে আমি যেটা দেখেছি, এবং এটা আমি বলবো যে অনেক ম্যাটার করে। আমার মানে কি পয়েন্ট হচ্ছে এটা যে টাইম ম্যানেজ করা। টাইম ম্যানেজমেন্টটা হচ্ছে এই প্রোগ্রামের খুবই ভাইটাল একটা পয়েন্ট। কারণ হচ্ছে আপনি এখানে বুঝতে হবে আপনার কোন কোশ্চেনটাকে আপনি একটু ফাস্ট যাবেন, কোনটা একটু স্লো যাবেন। দেখা যাচ্ছে আপনি একটা কোশ্চেন পারতেছেন না, বাট ওইটা নিয়ে আপনি বসে আছেন। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার ওখানে 3-4 মিনিট চলে গেছে একটা কোশ্চেনে। অথচ দেখা যায় 3-4 মিনিট আপনি হয়তো সামনের 6-7টা কোশ্চেন হয়তো আপনি অ্যান্সার করে ফেলতে পারতেন, বাট একটা কোশ্চেন নিয়ে আপনি এখানে বসে আছেন। বাট এখানে অ্যাকচুয়ালি টাইম ম্যানেজমেন্টটা অনেক বড় একটা ম্যাটার। সো এই ক্ষেত্রে আমি ইয়া করব যে আপনাদের প্রবলেম সলভিং বা এই যে টপিক গুলো আছে এগুলো সম্পর্কে আইডিয়া নেওয়ার পরেও হচ্ছে এগুলো হচ্ছে আপনারা ফ্রেশার হিসাবে আপনাকে অনেক যে হাই লেভেল কিছু চাওয়া হবে তা না, বাট আপনার যে ফান্ডামেন্টালটা ক্লিয়ার আছে, আপনি বেসটা স্ট্রং আছে, এবং এই টপিকের বেস যেগুলো আছে এগুলো আপনি পারেন, তাহলেই আমি মনে করব হয়ে যাবে। সো টাইমটা হচ্ছে এক্ষেত্রে খুবই ম্যাটার করতেছে, কারণ আপনি 60 মিনিটস টাইমে কোনো প্রবলেমে যদি আপনি টাইমটা বেশি নিয়ে ফেলেন, অনেক সময় আপনার সব কোশ্চেন মানে লাইক আপনার যতগুলা থাকবে তার 100% কখনোই পারতে হবে না, বা কেউ পারে না। তো সেক্ষেত্রে আপনার বুঝতে হবে আপনার টপের দিকে থাকতে হবে। মানে এক্ষেত্রে অনেকে আছে যে 30টা অ্যান্সার করে, 30টায় তার 28টা হয়, বাট সেটা অ্যাকচুয়ালি কাজ করবে না, কারণ ওভারঅল তার স্কোরটা দেখা যাচ্ছে ওইখানে কাটমার্ক হয়তো ছিল 40, বা একটা একটা পার্সেন্টেজ অনুসারে অনেক সময় মার্কসটা রাখা হয়। তো সেক্ষেত্রে দেখা যায় আপনি বাদ পড়ার চান্স হয়ে যাবে। তো এক্ষেত্রে টাইম ম্যানেজমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। সেকেন্ড যে স্টেপটা হয় সেটা হচ্ছে অনসাইট কোডিং টেস্ট। সজীব ভাই যেটা বললেন যে আমাদের ব্রেইন স্টেশনে নিয়ে যাওয়া হয়েছিল, এবং এই ক্ষেত্রে আমাদের টোটাল যতজনকে নিয়ে নেওয়া হয়েছিল সেক্ষেত্রে হচ্ছে আহ, আহ, দেখা যাচ্ছে যে কোডিং কয়েকটা ভাগে ভাগ করে দেন কোডিং পার্টটা হয়। এবং এক্ষেত্রে হচ্ছে ব্রেইন স্টেশনের নিজস্ব সার্ভারে এবং তাদের নিজস্ব ল্যাপটপ বা পিসিতে হচ্ছে এটা নিয়ে নেওয়া হয়, এবং এক্ষেত্রে টপিক গুলো থাকে অলমোস্ট সেম। এবং এক্ষেত্রে কোডিং এর পাশাপাশি কিছু এমসিকিউ দিয়ে দেওয়া হয়, যেক্ষেত্রে অ্যালগোরিদম, ডাটা স্ট্রাকচার, তারপরে ডাটাবেজ, ওপি, অ্যানালিটিক্যাল এবিলিটি, এগুলো থাকে। বাট এখানেও অ্যাকচুয়ালি টাইম সেন্সটাও ম্যাটার করে, এবং হচ্ছে তার ইনভায়রনমেন্টটা একটু ফাস্ট বুঝে নিতে পারলে ভালো। অনেক সময় যেহেতু এখানে একটা নতুন সেট আপ, নতুন একটা ইনভায়রনমেন্ট, ওইখানে হচ্ছে ভেরিফিকেশনেরই আইডি থাকে। তো ওইটা একটু ফাস্ট অ্যাডপ্ট করে নিতে হবে, এবং টাইমটা একটু মাথায় রাখতে হবে। এখানে দেখা যাচ্ছে যে 8টা থেকে 9টা প্রবলেম সলভিং থাকে। প্রবলেম সলভিং গুলো খুবই হার্ড থাকবে তা না, ইজি, মিডিয়াম, হার্ড সবগুলো মিক্স করেই থাকবে। বাট অ্যাকচুয়ালি এবং প্রত্যেকটার আলাদা আলাদা মার্কস থাকে, কোনোটায় 2 মার্কস, কোনোটায় 3 মার্কস, শেষে এমসিকিউ থাকে। সো ওভারঅল আপনার টাইমটা ম্যানেজ করতে হবে যে আপনি কত বেটার ভাবে এই রাউন্ডটা পার করবেন। দেখা যাচ্ছে কোনো একটা প্রবলেম নিয়ে আপনি অনেক লং টার্ম থিঙ্ক করছেন, বাট এছাড়া ইজি অনেকগুলো প্রবলেম ছিল। অথবা অনেক সময় একটা ভুল করা হয়, অনেকে দেখা যায় এটায় মার্কস বেশি, এইটা নিয়ে অনেকক্ষণ পড়ে থাকে। তার থেকে মার্কস কম গুলো দেখা যাচ্ছে যে একটা 20 মার্কস ওটা সলভ করতে সে 40 মিনিটস শেষ করে ফেলে, বাট এক্ষেত্রে দেখা যায় তার 3, 4, 5 এই মার্কস এর কোশ্চেন গুলো, প্রবলেম গুলো আরো ফাস্ট সলভ করে ফেলা যায়।
এরকম। বাট এটা আপনার কোডিংটা একটু প্র্যাকটিসে থাকতে হবে, এবং এক্ষেত্রে অবশ্যই ওই যে স্পিডটা ম্যাটার করবে, যে আপনি কত ফাস্ট একটু সলভ করতে পারেন, আদারওয়াইজ টাইমটা ম্যানেজ করতে পারবেন। পরবর্তীতে যদি থার্ড ফেজে যায়, এটা হচ্ছে আমার ব্রেন সেশনের সব থেকে আর কি মজার একটা স্মৃতি অ্যাকচুয়ালি বলা যায়। এবং এখনো আমি এইচআর রাউন্ডকেও হচ্ছে সজীব ভাইকে থ্যাঙ্কস দিয়েছিলাম যে এরকম একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য। আর এখানেও হচ্ছে মানে আমি এটা শেয়ার করতেছি যে থার্ড ফেজে ডে লং একটা অ্যাসেসমেন্ট থাকে। ফার্স্ট কথা হচ্ছে পুরো কোম্পানিতে আমরা সারাদিন থাকি, এবং ওখানে আমার মানে সারাদিন থেকে একটা ফ্রেন্ড সার্কেল হয়ে যায়। দেখা যাচ্ছে যে আমাদের পরবর্তীতেও তাদের সাথে আমার কমিউনিকেট হয়। তো এখানে গ্রুপ করা হয়। একেবারে শুরুর দিকে যদি বলি, দেখা যাচ্ছে যে একটা পার্সোনালিটি প্রোফাইল চেক নেওয়া হয়। এটা এমনিতেই যে একটা মানুষ হচ্ছে এক্সট্রোভার্ট অর ইন্ট্রোভার্ট অর স্বাভাবিক, লাইক দেখা যাচ্ছে আপনি কত টাকার নোট পছন্দ করেন, আপনি কি গান শুনতে ভালোবাসেন, আপনার হবি কি, আপনি অবসর সময় কি করেন। এটা দিয়ে একটা পার্সোনালিটি টেস্ট করে যে এই মানুষটা অ্যাকচুয়ালি কি রকমের। এবং এক্ষেত্রেও কোম্পানি কালচারের সাথে একটু ম্যাচিং হওয়ার ট্রাই করবেন ইয়াগুলো থেকে, কোশ্চেনের অ্যান্সার গুলো থেকে। অনেক সময় দেখা যাচ্ছে যে আমি অনেস্ট থেকে অনেক কিছু অ্যান্সার করে ফেলছি, কারণ আমার সাথেও হচ্ছে The কোম্পানির time is ম্যাচিং করতে হবে, এরকম একটা 10:00 বিষয়। p.m. বাট এটা যাওয়ার পরে একটা আইস ব্রেকিং রাউন্ড থাকে। আইস ব্রেকিং রাউন্ড হচ্ছে ভাইয়েরা হচ্ছে কিছু মজার মজার কোশ্চেন করে, সেখানে কি অ্যান্সার দেয়, একটু হাসি মজার মতো করা হয়, এবং সেখান থেকে একটা গ্রুপ করে 6 থেকে 7 জনের একটা টিম করে ফেলে। 6 থেকে 7 জনের এই টিমকে তারা 1.5 ঘন্টার মতো একটা সময় দেয়। একটা সিনারিও হচ্ছে বর্ণনা করে দেয়া হয়, এবং সেই সিনারিওর উপরে হচ্ছে ওটার উপরে ডাটাবেস থাকে, ওইটার উপরে হচ্ছে কিছু ডায়াগ্রাম আঁকতে বলা হয়, কিছু এসকিউএল কোয়েরি থাকে। পাশাপাশি ওভারঅল এই প্রজেক্টটাকে একটা প্রজেক্ট করতে শুরুর যে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, প্রজেক্টটাকে কিভাবে ভেঙে ভেঙে একটা টিম ওয়ার্ক এক্ষেত্রে ম্যাটার করে। এবং এক্ষেত্রে 2 জন হচ্ছে অ্যাসেসর থাকে, একজন হচ্ছে ডেভেলপমেন্ট রিলেটেড, আরেকজন হচ্ছে এইচআর এন্ড থেকে থাকেন। তো এক্ষেত্রে ভাইয়ারা অনেক সময় হেল্প করে, তাদের থেকে কোশ্চেন আস্ক করা যায়, বাট তারা অ্যাকচুয়ালি গ্রুপ পারফরমেন্সটা হচ্ছে আপনার খেয়াল রাখে যে কে অ্যাকচুয়ালি টিম ওয়ার্কটা করতেছে, কে অ্যাকচুয়ালি কমিউনিকেশনটা খুব বেটার করতেছে। এখানে অবশ্যই হচ্ছে আমি নিচে হচ্ছে 4টা কি পয়েন্ট লিখে রাখছি: কমিউনিকেশন, লিডারশিপ, টিম ওয়ার্ক এবং প্যাশন। বেসিক্যালি এই রাউন্ডটা ইম্পর্টেন্সি মেনটেন করে এখানেই আপনার কমিউনিকেশন। কারণ ভাইয়ারা যেটা বললেন যে আপনি ক্লায়েন্ট হ্যান্ডেল করবেন, তারপরে আপনি আপনার কলিগের সাথে কমিউনিকেট করবেন, একটা প্রজেক্ট যখন হয় সেটা টিম ওয়াইজ হয়। সো আপনি একজন টিম ম্যান কিনা এটা অবশ্যই ম্যাটার করে। হ্যাঁ, এবং এক্ষেত্রে আপনি প্যাশনেটলি ওনারশিপ নিয়ে কাজটা করতেছেন কিনা এটা অবশ্যই দেখা হয়। এবং এই রাউন্ডটা মজা হয়, বাট তার মধ্য থেকেই এই আপনার পার্সোনালিটিটা অ্যাকচুয়ালি ফুটিয়ে তোলার কাজটা এখানে আপনাকেই করতে হবে। সো পরবর্তীতে এটার উপরে একটা ভাইয়েরা প্রেজেন্টেশন নেয়, এবং প্রেজেন্টেশনে কিছু কোশ্চেন থাকলে সেগুলো করে, এবং সবার শেষে হচ্ছে একটা শর্ট টেকনিক্যাল ইন্টারভিউ হয়। লাইক এমনি ভাইয়েরা অন টু ওয়ান অ্যাসেসর যারা থাকেন অন টু ওয়ান সবার সাথে বসেন, এবং সেক্ষেত্রে শর্টলি হচ্ছে আপনার সিভি দেখে আপনি প্রিভিয়াসলি কোনো কি কি প্রজেক্ট করেছেন, বা দেখা যাচ্ছে যে আপনি প্রিভিয়াস কোনো হচ্ছে ইসে পার্টিসিপেট করেছেন কিনা, কোনো হচ্ছে প্রোগ্রামিং রিলেটেড কন্টেস্টে, কোনো প্রজেক্ট রিলেটেড হ্যাকাথনে, এই রিলেটেড আপনার অভিজ্ঞতাগুলো দেখে, এবং সেখান থেকে ওভারঅল একটা আইডিয়া নেয়। এবং অবশ্যই এক্ষেত্রে বলে রাখি প্রত্যেকটা স্টেপে হচ্ছে বাছাই করা হয়। লাইক ভাইয়া যেরকম বললেন, প্রথম হচ্ছে 4,500 5,000 স্টুডেন্ট থাকে, পরবর্তীতে সেখান থেকে 400-500 স্টুডেন্ট নেওয়া হয়। তার পরবর্তীতে দেখা যায় তার থেকে আবার একটা কমে স্টুডেন্ট নেওয়া হয়। এরকম প্রতি স্টেপে এক স্টেপ পার না হলে পরবর্তী স্টেপে যাওয়া যাবে না। লাইক আপনি যদি কোডিং স্টেপে বাদ পড়ে যান তাহলে এই থার্ড স্টেপে আসতে পারবেন না। তো অবশ্যই স্টেপ বাই স্টেপ আপনাকে আগাতে হবে, এবং স্টেপ বাই স্টেপে আপনাকে প্ল্যানিংটা করতে হবে যে আসলে নেক্সট স্টেপের প্ল্যানিংটা আমি কিভাবে করবো আর এই। বাট এখন হচ্ছে যেহেতু এখন এআই এর ব্যাপারটা চলে আসছে, বা এক্ষেত্রে ভাই যেটা বললেন একটু চেঞ্জ হয়। বাট আপনারা অবশ্যই একটু খোঁজ রাখবেন, বা বর্তমান ইন্ডাস্ট্রির সাথে কিরকম জিনিস যাচ্ছে এগুলো একটু দেখে প্রিপারেশন নিলে আমার মনে হয় ভালো করার চান্স আছে। এবং পরবর্তীতে এইচআর ইন্টারভিউ থাকে, টেকনিক্যাল ইন্টারভিউ থাকে। অনেক সময় এইচআর ইন্টারভিউটা ভাইয়েরা আগে নেয়, টেকনিক্যালটা পরে নেয়, অথবা টেকনিক্যালটা আগে নেয়, এইচআর ইন্টারভিউটা পরে নেয়।
তো সাধারণত এইচআর ইন্টারভিউতে হচ্ছে আপনার মোটিভেশন, কেন আপনি ব্রেন স্টেশনে জয়েন করতে চান, আপনার ফিউচার প্ল্যান কি, কেরিয়ার গোলস কি, এখানে আপনার অ্যাটিটিউড, কমিউনিকেশন, কালচারাল আপনি ফিট কিনা। হ্যাঁ, অবশ্যই আপনাকেও কালচারের সাথে ম্যাচ করতে হবে এবং ব্রেন স্টেশনকেও হচ্ছে আপনি ফিট কিনা এটা বুঝতে হবে। সো এক্ষেত্রে হচ্ছে এইচআর এন্ড থেকে উম, দেখা যাচ্ছে যে সজীব ভাই, সিএম ভাই বা অন্য কেউ এরকম বসেন। হ্যাঁ, এবং এক্ষেত্রে অবশ্যই আপনার পার্সোনালিটিটা একটু দেখো, পার্সোনালিটি বলতে আপনার কোশ্চেনের অ্যান্সার থেকে আপনাকে একটু জাজ করার ট্রাই করা হয় এরকম করে। আর টেকনিক্যাল ইন্টারভিউটা তো হয়ে পরের রাউন্ডে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার ওন প্রজেক্ট গুলো কি কি আছে, স্যার আপনি কোর ফান্ডামেন্টালস গুলো কোশ্চেন গুলো অ্যান্সার করতে পারেন কিনা, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, ডাটাবেস, গিটহাব সম্পর্কে আপনার আইডিয়া কেমন। অনেক সময় একটা এসকিউএল কোয়েরি লিখতে দেওয়া হয়। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এসডিএলসি এর প্রিন্সিপাল গুলো জানেন কিনা, এখন এআইডিএলসি চলে আসছে, সো এআইডিএলসি সম্পর্কে আপনার আইডিয়াটা থাকতে হবে। ঠিক আছে। এবং অবশ্যই আপনি সিভিতে যেটা রাখবেন সেটা চেষ্টা করবেন যেটা আপনার হয় এবং অনেস্টলি সিভিটা লিখবেন আর কি। তো দেখা যাচ্ছে সিভিতে এমন কিছু আপনি লিখে রেখেছেন যেটা দেখা যাচ্ছে যে আপনি এই সেটা সম্পর্কে আপনার আইডিয়া নেই, সো এটা অবশ্যই একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে আপনার উপরে আর কি। আর এছাড়া যদি অ্যাকচুয়ালি আমি হচ্ছে শেষের দিকে ওভারঅল যদি সব মিলিয়ে কিছু ব্যাপার বলতে চাই, সেক্ষেত্রে হচ্ছে পাঁচটা থিংস আমি হচ্ছে নোট ডাউন করেছি। সেটা হচ্ছে আপনার আহ টাইম সেন্সটা হচ্ছে ম্যাটার। আপনি প্রবলেম সলভিংটা করবেন টাইমের উপরে শেষ করে, দেখা যায় আপনি একটা প্রবলেম সলভিং অনেক সময় নিয়ে ফেলতেছেন, আহ সেটা থেকেও হচ্ছে আপনি কত প্রপারলি অল্প টাইম নিয়ে টাইমটা ম্যানেজ করে আপনি সলভ করতে পারতেছেন, এটা ম্যাটার করতেছে। এবং অবশ্যই আপনি ট্রাই করতে পারেন আপনার ভালো ফ্রেশার হিসেবে, অবশ্যই অনেক হাই লেভেল প্রজেক্ট লাগবে না, বাট একটা দুইটা ভালো মাপের প্রজেক্ট রাখার, বেসিক্যালি দুইটা প্রজেক্ট রাখা হচ্ছে গুড প্র্যাকটিস। এবং আপনি যেটাই যে ফ্রেমওয়ার্ক শেখেন ওটা অবশ্যই বেস আসলে কোনো ফিক্স না যে আপনি এই এই ফ্রেমওয়ার্ক থেকে আপনাকে বেশি চান্স দিবে ওইটা থেকে। অ্যাকচুয়ালি আপনার ফান্ডামেন্টালটা চেক করা হবে। কমিউনিকেশন, এটা যেটা সিএম ভাই বললেন, কমিউনিকেশন অ্যাকচুয়ালি এখানে একটা গ্রেট থিং। এটা কমিউনিকেশনটা আপনাকে একটা হিউজ অ্যাডভান্টেজ দিবে। এবং সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে আমি জার্নি করার পরে যেটা দেখেছি যে প্রথম প্রথম কয়েক মাস না, আমি এই যে যতদিন ধরে জব করতেছি 1 ইয়ারের মতো, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি দেখতেছি যে প্রতিনিয়ত আমার কমিউনিকেশন লাগতেছে, আমার টিম লিডের সাথে কমিউনিকেট করা লাগতেছে, আমার কলিগদের সাথে কমিউনিকেট করা লাগতেছে। হ্যাঁ, দেখা যাচ্ছে যে টিম ওয়াইজ কাজ করতেছি, কে কোন ফিচারটা করতেছি এবং এটা অন্যজন কিভাবে ব্যাপারটা বুঝাবে, এই ফিচারটা অন্য ফিচারের উপর প্রভাব পড়বে কিনা, এগুলো অ্যাকচুয়ালি টিম এবং কমিউনিকেশনের মাধ্যম ছাড়া কখনোই পসিবল না। এবং প্রতিদিনই হচ্ছে এই কমিউনিকেশন ব্যাপারটার সাথে আপনাকে যেতে হবে যে আপনি আসলে মানুষের সাথে কিভাবে কমিউনিকেট করতেছেন। আর সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে যে কোনো হায়ারিং প্রসেস বা যে কোনো কিছুতেই রিজেকশন অনেক সময় হয়। বাট রিজেকশন এটা অ্যাকচুয়ালি জাস্ট রিজেকশন বলতে আপনি যে এই জিনিসের সাথে আপনি ফিট না বা আপনি অযোগ্য এরকম কখনোই ভাবার কোনো চান্স নাই। কারণ সব হয়তোবা আপনি এই টাইমের জন্য এই পজিশনে আপনি ফিট না, হয়তোবা এর থেকে আরো টাইম গেলে অথবা আরো বেটার পজিশনেও হয়তো আপনি যেতে পারেন। সো কখনোই কোনো রিজেকশনকে নেগেটিভলি না নিয়ে সামনে এগিয়ে যাওয়া। দ্যাটস ফ্রম মাই সাইড। ওকে, থ্যাংক ইউ। ব্যাক টু রাকিব ভাই। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা যেটা করতে পারি, মুরসালিন ভাই তুমি আমাদের কমেন্টে অনেকগুলো কোশ্চেন আসতেছে, হ্যান্ড রেজ করে কোশ্চেন নিতে গেলে আজকে একটা ক্রিটিক্যাল সিচুয়েশন হইতে পারে, যেহেতু 1000 মানুষ এখানে, মিউট আনমিউটের অনেক ঝামেলা হওয়ার প্রবাবিলিটি আছে। বাট ইন জেনারেল কমেন্ট থেকে মোটামুটি আমাদের আহ, বেশ কিছু কোশ্চেন আশা করি আমরা সামারাইজ করে ফেলতে পারবো। সো একটা কোশ্চেনের ভিতরেই হয়তো বা অনেকগুলো কোশ্চেনের অ্যান্সার আশা করি হয়ে যাবে। আচ্ছা, মুরসালিন ভাই কি শুনতে পাচ্ছ কিনা? জি ভাই। হ্যাঁ, তুমি তাহলে কিছু কোশ্চেন বলে ফেলতে পারো। ঠিক আছে, আমি কমেন্ট বক্স থেকে কিছু কোশ্চেন পিক করছি। সরি, একটু কোশ্চেন পিক করতে টাইম লাগছে কারণ আমরা আচ্ছা, কোশ্চেন একই পিক রকম করতে কয়েকটা যতটুকু টাইম লাগতেছে এর ভিতরে আমি একটা জিনিস বলে ফেলি, সেটা হইতেছে তোমাদের ভিতরে অনেকেই আছো যে হয়তো বা ক্যারিয়ারের শুরুতে
ওয়েব ডেভেলপমেন্ট শিখছো বা কেউ কেউ হয়তো অ্যাপ ডেভেলপমেন্ট শিখছো, অনেকের মাথার ভিতরে একটা জিনিস কাজ করতেছে যে ব্রেন স্টেশনে কাজ করতে হলে তো প্রবলেম সলভিং লাগে, তাইলে আমি কি এখন ভুল রাস্তায় হাঁটলাম কিনা, আমার জীবন আসলে তাইলে এখন কোথায় যাবে, কি হবে, এই টাইপের বিভিন্ন ধরনের জিনিসপত্র অনেক সময় অনেকের মাথার ভিতরে ঘুরপাক খাইতে থাকে। বাট আমার কাছে যে জিনিসটা মনে হয় সেটা হইতেছে এক একজনের মানুষের ক্যারিয়ার এক এক রকম হয়। কেউ কেউ আসলে ওয়েব ডেভেলপার হিসেবে প্রথমে হয়তো বা ছোট বা মিডিয়াম সাইজের কোনো একটা কোম্পানিতে 1-2 বছর কাজ করে। কারণ সবাই তো আসলে শুরুতেই প্রবলেম সলভিং দিয়ে স্টার্ট করবে মোস্ট লাইকলি না। ইভেন আই বিলিভ যে নিয়ামল তুমি নিজেও কিছুক্ষণ পরে শেয়ার করতে পারো যে তোমার অনেক কলিগ আছে যারা হার্ডকোর প্রবলেম সলভিং এর ভেতর দিয়ে আসে না আর কি, তোমার টিমে মোস্ট লাইকলি কাজ করে। সবাইকেই যে একদম সিপি করতে হয়, কম্পিটিটিভ প্রোগ্রামিং করতে হয়, নট নেসেসারিলি। অনেকেই দেখা যায় যে হয়তো বা একটা পার্টিকুলার টেকনোলজি স্ট্যাকে 2-3 বছর 4 বছর কাজ করছে, এক্সপিরিয়েন্স হয়েছে। পরবর্তীতে সেই স্ট্যাক ওটা প্রোগ্রামের মাধ্যমে না হলেও সে ডিফারেন্ট কোন একটা ওয়েতে সে ইনস্টিটিউশনের ভিতরে ঢুকছে বা এই টাইপের একটা বিষয়। সুতরাং আমার কাছে এইটা ভাবার আসলে কোনো আমি এরকম যৌক্তিকতা পাই না যে আমি শুরুতেই যদি প্রবলেম সলভিং দিয়ে স্টার্ট করতে না পারি তাহলে আমি হয়তো ব্রেন স্টেশনের মতো কোম্পানিতে যাইতে পারবো না। যাওয়া পসিবল, শুরুতে হয়তো বা আমি একটা ওয়েতে মিনিমাম 2-3 বছর আগাইলাম, ইন বিটুইন আমি প্রবলেম সলভিং এর কিছু জিনিসপত্র লিড কোডের মাধ্যমে করতে পারি। সবাই হয়তো বা কন্টেস্টে ভালো করে না, বাট লিড কোডের মতো প্ল্যাটফর্ম গুলো আছে যেখানে হয়তো বা হ্যাকার র্যাঙ্ক আছে, সেখানে ইন্ডিভিজুয়াল প্রবলেম সলভ করে দেখা যায় কি যে পরবর্তীতে সে তার প্রবলেম সলভিং এর ওই অ্যাবিলিটিটাকে সে আরো আরেকটু এনরিচ করতে পারে। এ বিষয়ে কি নিয়ামল ভাই তুমি কিছু অ্যাড করতে চাও কিনা আমি আহ যেটা বললাম? জি ভাই, এক্স্যাক্টলি এটাই। কারণ হচ্ছে আমার সাথে অনেক কলিগরা আছে, দেখা যাচ্ছে যে হুম, তারা রিয়েল লাইফে হয়তো ওইরকম কন্টেস্ট বা প্রবলেম সলভিং এর ভিতর দিয়ে যায় নাই, বাট এখন তারা ইন্ডাস্ট্রিতে দেখা যাচ্ছে যে সিনিয়র হিসাবে বা অনেক ভালো পর্যায়ে কাজ করতেছে। অনেক সময় দেখা যাচ্ছে যে এরা ফ্রেশার হিসেবে জয়েন করে নাই, অনেক সময় অন্য কোথাও দেখা যাচ্ছে যে এক্সপিরিয়েন্স নিয়ে আসছে, তারা ইয়া করে। অথবা দেখা যাচ্ছে যে আমাদের রেগুলার যে হায়ারিং সিস্টেমটা থাকে ওটার মাধ্যমে অনেকে হচ্ছে জাস্ট ওই যে প্রজেক্ট করে, যে রিয়েল লাইফ ভালো প্রবলেম সলভ করতে পারে, যে কোনো একটা প্রজেক্ট সম্পর্কে ভালো থিঙ্ক করতে পারে। তো ওরকম করে হচ্ছে ব্রেন স্টেশনে হায়ারিং হয়ে আসছে, এরকম অনেকেই হচ্ছে। রাইট, সেটাই। আর বেশ কিছু মানুষের ভিতরে একটা কোশ্চেন আছে, সেটা হইতেছে তুমি ফাইট ফোন ছেড়ে ব্রেন স্টেশনে কেন গেছো? সবার এক্সপেকটেশন তুমি ফাইট ফোন বা প্রোগ্রামিং হিরোতে সারা জীবন কাজ করবা। তুমি এটা নিয়ে কিছু আচ্ছা বলতে চাও কিনা? আচ্ছা, অ্যাকচুয়ালি এটা যদি হচ্ছে আমি ঝংকার ভাইয়ের সাথেও বলি, তো ঝংকার ভাইও বলবে যে তুমি হচ্ছে ফাইট্রন, যদি ঝংকার ভাইকে আমি আস্ক করি যে ভাই আমি ব্রেন স্টেশনে সুযোগ পাইছি, তো ফাইট্রন থেকে কি আমি ব্রেন স্টেশনে যাবো কিনা, তো ঝংকার ভাই আমাকে, আমি না গেলেও ঝংকার ভাই পাঠায় দিবে এরকম। কারণ হচ্ছে আমরা দিন শেষে যারা হচ্ছে এই যে ডাটা স্ট্রাকচার শিখি বা প্রবলেম সলভিং করি, তারা তাদের ওর একটা ইয়া থাকে, যে ড্রিম থাকে, বা আমাদের এগুলো শেখার উদ্দেশ্যই থাকে যে আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হব বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে জব করব। সো এক্ষেত্রে হচ্ছে প্রোগ্রামিং হিরো বা ফাইট্রন, এক্ষেত্রে যারা ইনস্ট্রাক্টর থাকে তারা অ্যাকচুয়ালি এগুলো শিখায়, বাট এগুলো শিখায়, যাদের শিখায় তাদেরও এই জন্য শিখায় যে তারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে সফটওয়্যার ফার্মে যাবে, নট যে তারা এখান থেকে ইনস্ট্রাক্টর হবে। সো এই হিসাবে অবশ্যই দিন শেষে সবাই সফটওয়্যার ফার্ম গুলোতেই যায় আর কি। সেটাই, সেটাই। যাই হোক, আমাদের মুসলিম ভাই তোমার প্রিপারেশন রেডি কিনা? জি ভাই, আহ, আমরা এখানে বেশ কিছু কোশ্চেন দেখতে পাচ্ছি। তার ভিতরে জি। একটা কোশ্চেন খুবই কমন আমরা পেয়েছি, সেটা হচ্ছে যে ইন্ট্রোভার্ট, আমি ইন্ট্রোভার্ট, সো আমার জন্য কোনো প্রবলেম হবে কিনা, আমি টেকনিক্যাল স্কিলে ভালো কিন্তু কথা বলতে গেলে আটকে যায়, বা গ্রুপ ওয়ার্ক করতে গেলে আমি তেমন ভাবে কমিউনিকেট করতে পারি না। এই ইন্ট্রোভার্টের টপিকটা নিয়ে আমরা বেশ 4-5টা প্রশ্ন পেয়েছি। সো এখানে নিয়ামল ভাই কি বলতে চাচ্ছেন যে একজন যদি খুবই ইন্ট্রোভার্ট এবং শাই টাইপের হয়ে থাকে বাট টেকনিক্যাল স্কিলে খুব ভালো, তাহলে কি তাকে ব্রেন স্টেশন হায়ার করবে? আচ্ছা, এক্ষেত্রে আমি অ্যাকচুয়ালি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের ব্রেন স্টেশনের সিইও রাইসুল ভাইয়ের কথা। রাইসুল ভাইয়ের একটা পডকাস্টে ভাইয়া বলছিলেন যে ভাইয়াও এরকম স্টেজে একটু কম কথা বলতেন অনেক সময়। বাট এটা ইন্ট্রোভার্ট হিসাবে, ইন্ট্রোভার্ট বলতে আমরা আসলে নেগেটিভ বা এক্সট্রোভার্ট খুব পজিটিভ ব্যাপারটা তা না। অ্যাকচুয়ালি ইন্ট্রোভার্টের অনেক, ইন্ট্রোভার্ট বলতে যে একটু কম কথা বলে হয়তো বা আহ, দেখা যাচ্ছে যে সে হচ্ছে ইনস্ট্যান্ট অনেক কিছু বলে ফেলে না। বাট ইন্ট্রোভার্টরা সাধারণত অনেক ক্লিন থিঙ্কার হয়, তারা অনেক ক্লিন থিঙ্ক করতে পারে। এবং ইন্ট্রোভার্টরা অনেক সময় দেখা যাচ্ছে যে
স্পেসিফিক যে যে জায়গায় ইনপুট দরকার তারা সেখানেই ইনপুট, ইন্ট্রোভার্টরা যে জায়গায় ইনপুট দরকার স্পেসিফিক তারা সে জায়গায় ইনপুট দেয়। সো এবং ইন্ট্রোভার্টরা সাধারণত অবশ্যই একটু ডিপ থিঙ্কার হয় অনেক সময়, কারণ তারা যেহেতু খুব বেশি একটা কথা বলে না, তো তারা মাথায় চিন্তা করার টাইমটা বেশি পায়। তো অবশ্যই একজন ইয়া হিসাবে প্রবলেম সলভার বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের এগুলোও দরকার হয়। আর পাশাপাশি হচ্ছে আপনি এক্সট্রোভার্ট বলতে পজিটিভিটি আর ইন্ট্রোভার্ট বলতে নেগেটিভিটি ভাবার কোনো কারণই নেই। কারণ হচ্ছে ইন্ট্রোভার্ট যখন সে থিঙ্ক করবে তখন সে ওটা অবশ্যই শেয়ার করবে। আর ইন্ট্রোভার্টরা অনেক সময় দেখা যাচ্ছে যে মানুষের সাথে আরো বেশি ক্লোজে চলে যেতে পারে। সাধারণত দেখবেন যে যারা ইন্ট্রোভার্ট তারা তাদের যে বেস্ট ফ্রেন্ড তার সাথে সে অনেক কথা বলে। সে হয়তো একদম অপরিচিত যার সাথে আজকেই পরিচয় হয়েছে তার সাথে হয়তো বেশি কথা বলেন। সো আমরা অফিসে কাজ করতে করতে দেখা যাচ্ছে যে আমাদের কলিগরা অনেক সময় আমাদের খুবই ক্লোজ হয়ে যায়। তো সেক্ষেত্রে এটা আসলে তেমন একটা কোনো কিছু ম্যাটারই করে না। আচ্ছা, আহ, মুসলিম ভাই। জি, থ্যাংক ইউ নিয়ামক ভাই। এবার আমরা একটু সিয়াম ভাইয়ের কাছে যাব অডিয়েন্সের প্রশ্ন নিয়ে। আমরা দুইটা প্রশ্ন খুব কমন পেয়েছি, দুটা সিমিলার টাইপ বলতে পারেন। সেটা হচ্ছে যে একদম ফ্রেশার আমি, মানে সে কেবল স্কিল ডেভেলপ করছে বা কেবল সে হচ্ছে তার কোর্স বা কোনো একটা ট্রেনিং প্রোগ্রাম শেষ করেছে, এরকম একদম ফ্রেশারকে ব্রেন স্টেশন হায়ার করে কিনা। আর দ্বিতীয় টপিকটা হচ্ছে হায়ারিং এর ক্ষেত্রে সিস্টেম ডিজাইন এবং আর্কিটেকচার এই জিনিসগুলো প্রয়োজন হয় কিনা ফ্রেশারদের ক্ষেত্রে। মেহুল ভাই, আমরা একটু সিয়াম ভাইয়ের কাছে যাব এই কোশ্চেনটা নিয়ে। সিয়াম ভাই, সিয়াম ভাই আমার কথা কি শুনতে পাচ্ছেন? সিয়াম ভাই, আপনি আনমিউট করে বলতে পারেন। সরি অডিয়েন্স, মেবি সিয়াম ভাইয়ের সাইডে কোনো টেকনিক্যাল প্রবলেম হচ্ছে, ইন্টারনেট প্রবলেম অর সামথিং। সিয়াম ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমরা নিয়ামুল ভাইয়ের সাথে অন্য একটা টপিক নিয়ে একটু ডিসকাশন করি। সম্ভবত সিয়াম ভাইয়ের ওখানে কোনো ইন্টারনেটের প্রবলেম হচ্ছে। আহ, নিয়ামুল ভাই, আমি আপনার কাছে আবারও আসছি। সেটা হচ্ছে যে এখানে অনেকে জিজ্ঞেস করছে যে ইন্টার্নশিপের অপরচুনিটি থাকে কিনা বা ইন্টার্ন কেমন জয়েন করে থাকে। আর আরেকটা টপিক অনেকেই প্রশ্ন করেছে, সেটা হচ্ছে যে স্টার কোডার ছাড়া যখন একজন স্বাভাবিকভাবে স্টার কোডের বাদে অন্য ক্যাটাগরিতে জয়েন করবে, তখন সে যদি নন সিএসি ব্যাকগ্রাউন্ড হয়ে থাকে বা অন্য কোনো ব্যাকগ্রাউন্ড থেকে হয়ে থাকে, তবে তার জন্য কতটুকু অপরচুনিটি আছে। নেওয়াল ভাই বলতে পারেন। হুম, জি। সো এক্ষেত্রে হচ্ছে ফার্স্টে একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে আহ, তাদের অন্য কোনো সাবজেক্টের হলে সেটা কোনো সমস্যা হয় কিনা। যেটা বললাম হচ্ছে এমনিতে স্টার কোডারের থ্রুতে হচ্ছে যারা যায় কখনো তো যেহেতু সিভি দেখা হয় না, বা অনেক অনেক সময় রাইসুল ভাই যেটা বলছিলেন যে একবার ম্যাথের স্টুডেন্ট ফার্স্ট হয়েছে, বা আমাদের সাথে অনেক কলিগ আছে যারা হচ্ছে রোবোটিক্সে পড়ছেন, ট্রিপলিতে পড়ছেন, ম্যাথে পড়ছেন। সো এক্ষেত্রে অন্য সাবজেক্ট থেকেও এটা ম্যাটার করতেছে না। সো আপনি যদি আপনার হায়ারিং এর সময় আপনি যদি রেগুলার স্টার করা ছাড়া অন্য হায়ারিং এর সময় আপনি যদি আপনার সিভিতে প্রজেক্ট থাকে, বা আপনি যদি ওইটা প্রমাণ করতে পারেন যে হ্যাঁ আপনাকে উম, যদি নেওয়া হয় সেক্ষেত্রে আপনি
কাজ করতে পারবেন। সো তেমন কোনো ইস্যু হবে না। দেখা যাচ্ছে যে আপনার ইন্টারভিউ প্রসেস বা দেখা যাচ্ছে যে আপনার প্রজেক্ট গুলোতে আপনি আপনার কাজটা যদি দেখাইতে পারেন তাহলে সেটাই হচ্ছে। সো এক্ষেত্রে সাবজেক্ট ম্যাটার করে না, বিশেষ করে ব্রেন স্টেশনে। আরেকটা কোশ্চেন মেবি মোরসালিন ভাই করছিলেন, আমি ভুলে গেছি, কাইন্ডলি যদি আরেকটু বলতেন। জি ভাইয়া, আরেকটা কোশ্চেন ছিল হচ্ছে স্টার কোডার ছাড়া অন্য যে ক্যাটাগরিটা আছে সেখানে একদম ফ্রেশারকে হায়ার করা হয়ে থাকে কিনা। একদমই আচ্ছা, ফ্রেশার, হয়তো সে কেবল কোর্স শেষ করেছে বা কেবল শিখছে, এরকম। আচ্ছা। হ্যাঁ, এটা হয়। সেক্ষেত্রে হচ্ছে লাইক এটা হচ্ছে কোম্পানি আর্জেন্সির উপরে ডিপেন্ড করে বা কোম্পানি নিডের উপরে ডিপেন্ড করে। দেখা যাচ্ছে যে দেখা যাচ্ছে যে স্টার কোডার তো বছরে স্পেসিফিক একটা সময় হয়। যদিও হচ্ছে কয়েকটা ভাগে হচ্ছে সেই স্টুডেন্টদের নিয়ে নেওয়া হয়। বাট দেখা যাচ্ছে যে তার বাহিরেও যদি কখনো স্টুডেন্ট দরকার হয় সেক্ষেত্রে ব্রেন স্টেশন হায়ারিং পোস্ট দেয় এবং তার থ্রুতে সিভি করে ফ্রেশার সেক্ষেত্রেও নেয়া হয়। এবং হচ্ছে ইন্টার্নশিপের যে ব্যাপারটা, হ্যাঁ, ইন্টার্নশিপও হয়। এক্ষেত্রে অনেক সময় আ আমাদের স্টার কোডার থেকেও যারা দেখা যাচ্ছে যে টেকনিক্যাল ইন্টারভিউতে একটু খারাপ করে, বাট লং ডে অ্যাসেসমেন্ট, কোডিং কনটেস্ট, হ্যাঁ, এইচআর ইন্টারভিউ পর্যন্ত, এইচআর ইন্টারভিউতে যদি সে ঠিকঠাক থাকে, মনে হচ্ছে কোম্পানি ফিট আছে, তার একটু টেকনিক্যাল প্রবলেমে হচ্ছে আ ঘাটতি আছে, যেটা হচ্ছে তারা একটু ট্রেইন আপ করে কভার করতে পারবে। সো তাদেরকে ইন্টার্ন অফার করা হয় এবং আ অ্যা দেখা যায় কোম্পানি নিডের উপরে স্টার কোডার ছাড়াও ফ্রেশার নেয়। থ্যাংক ইউ ভাইয়া। ভাই, এখানে হায়ারিং নিয়ে অনেকে প্রশ্ন করছে যে কেমন হায়ারিং পোস্ট হয়ে থাকে বা কতদিন পর পর হয়। আহ, তো এই ব্যাপারে যদি আপনার কোনো ওপিনিয়ন থাকে। আর আমি সিয়াম ভাইকে আরো একবার রিকোয়েস্ট করবো যে ভাইয়া কি শুনতে পাচ্ছেন কিনা বা আপনার প্রবলেম সলভ হয়েছে কিনা। আচ্ছা, সরি অডিয়েন্স, সিয়াম ভাইয়ের ওখানে সম্ভবত কোনো ইন্টারনেট প্রবলেম হচ্ছে। আমরা নিয়ামুর ভাইয়ের সাথে কন্টিনিউ করি। তো ভাইয়া, মানে হায়ারিং প্রসেস, মানে জব সার্কুলার সম্পর্কিত আপনার কোনো আইডিয়া আছে? আচ্ছা, হ্যাঁ, জব সার্কুলারের ক্ষেত্রে সাধারণত হচ্ছে ব্রেন স্টেশনের লিঙ্কডইন পেজ আছে বা দেখা যাচ্ছে যে লিঙ্কডইন এর মাধ্যমেই অনেক সময় জানা হয়। এছাড়া হচ্ছে ফেসবুকের থ্রুতেও বেশ কিছু ফেসবুকের যে জব সার্কুলার গ্রুপ গুলো থাকে বা পার্সোনালি অনেকে শেয়ার করে, ওগুলোর থ্রুতে হায়ারিং পোস্ট গুলো যায় এবং হায়ারিং পোস্ট গুলোর ক্ষেত্রে হচ্ছে স্টার কোডারটা হচ্ছে এভরি ইয়ারই হয় মোটামুটি। অনেক সময় দেখা যায় একটু টাইম ডিফারেন্সটা হয়ে যায়। অনেক সময় ১ বছর পর, অনেক সময় ৯ মাস ১০ মাস পরেও হয়। মানে এটা অ্যাকচুয়ালি একটু ভেরি করে। অ্যা সো বাট হচ্ছে প্রায় দেখা যাচ্ছে যে আ অ্যা এই টাইমটার উপরে ডিপেন্ড, মানে এক্সাক্ট নির্দিষ্ট টাইম নেই যে হচ্ছে প্রত্যেক বছরের এই সময়ই হয়। বাট এটা স্টারকোডার হচ্ছে লাস্ট অনেক বছর ধরেই হয়ে আসছে। স্টারকোডার প্রোগ্রামটা যেখানে একটা হিউজ সংখ্যক, যেটা সজীব ভাই বললেন যে ১৩৮ জনের মতো ফ্রেশার উম নিয়েছেন। সো আপনাদের হায়ারিং পোস্টের জন্য আপনারা সাধারণত LinkedIn এ একটু অ্যাক্টিভ থাকবেন। আর LinkedIn এ সাধারণত তো যে কেউ রিঅ্যাক্ট দিলেও অনেক সময় সাজেশন আছে। আর এটা যেহেতু অনেক বড় একটা হায়ারিং পোস্ট যায়, সো যখন হায়ারিং থাকে যারা LinkedIn এ অ্যাক্টিভ থাকে মোটামুটি সবাই এটা পেয়ে যায়। LinkedIn এর কিছু জব হায়ারিং গ্রুপ আছে, ওগুলোতে কানেক্ট করে থাকবেন। Facebook এও কিছু জব হায়ারিং আছে ওগুলো। এছাড়া সাধারণত যারা রেজিস্ট্রেশনে জব করে বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের সাথে কানেক্ট হয়ে থাকতে পারেন। এরকম বা জব সার্কুলার গুলো শেয়ার করে এরকম গ্রুপ আছে। সো LinkedIn এ মনে হয় একটু অ্যাক্টিভ থাকলেই এই সার্কুলার গুলো সম্পর্কে আইডিয়া পাওয়া যায়। থ্যাংক ইউ নিয়ামুল ভাই। আমরা প্রোগ্রামের অলমোস্ট শেষের দিকে চলে এসেছি। আমরা 10টা 22 বাজে, 10টা 30-এর ভিতরে প্রোগ্রামটা শেষ করে দিব। আমরা আরো কয়েকটা, এই 8 থেকে 10 মিনিটের ভিতরে আমরা আরো কয়েকটা টপিক নিয়ে ডিসকাশন করবো, যেগুলো আমরা অডিয়েন্স থেকে বেশি বেশি প্রশ্ন পাচ্ছি। আমরা হয়তো 3টা কোশ্চেন পিক করবো, দেন আমরা এন্ডিং এর দিকে চলে যাবো। সো এরপরে নিয়ম ভাই প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে যে ইন্টারভিউ এর সময় সিস্টেম ডিজাইন এবং আর্কিটেকচার নিয়ে আপনার কতটুকু প্রিপারেশন নিতে হয়েছে? আচ্ছা, সো এক্ষেত্রে হচ্ছে ফ্রেশারদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি তেমন একটা সিস্টেম ডিজাইন বা হচ্ছে আর্কিটেক্ট লেভেলে তেমন একটা ইনপুট ওরকম ভাবে চাওয়া হয় না। কারণ অ্যাজ আ ফ্রেশার সে খুব বেশি এমনিতে তার হচ্ছে সিস্টেম সম্পর্কে থিংকিংটা ইন্টারভিউ এর সময় একটু জাজ করতে পারে যে সে
লাইক কোনো একটা সিনারিও বর্ণনা করলো যে এই সিনারিওতে হচ্ছে এটা আমাদের যখন ডে লং অ্যাসেসমেন্ট ছিল তখন হচ্ছে ভাইয়ারা অ্যাসেসর যারা ছিল তারা একটা সিনারিও হচ্ছে আমাদের বর্ণনা করেছিল এবং ওই সিনারিওতে কে কিভাবে থিঙ্ক করছে ওই জিনিসটা দেখতেছিল যে আচ্ছা এরকম একটা প্রবলেম, এই প্রবলেমটা আসলে তুমি কিভাবে সলভ করবা যখন তুমি যদি সফটওয়্যারে ইনপুট দিতে চাও তখন। সো এটা যে যার থট প্রসেসটা শেয়ার করছিল, বাট স্পেসিফিক সিস্টেম ডিজাইনটা খুব বেশি ফ্রেশারদের জন্য দরকার হয় না, বাট এক্সপিরিয়েন্স যারা তাদের ক্ষেত্রে এটা দরকার হয় সিস্টেম ডিজাইন বা আর্কিটেক্ট লেভেলে থিঙ্কিংটা। বাট ফ্রেশারদের ক্ষেত্রে খুব বেশি ম্যাটার করে না, বাট যে যত ক্লিন থিঙ্কার তার সে তত এগিয়ে যাবে, এটাই স্বাভাবিক। ওকে, ভাই এখানে অডিয়েন্সের পক্ষ থেকে একটা ইন্টারেস্টিং কোশ্চেন আমাদের আপনার জন্য থাকবে যে আপনি তো রাইট নাও ব্রেন স্টেশনে কাজ করছেন বিভিন্ন প্রজেক্টে। তো অনেকের ধারণা থাকে যারা বিভিন্ন কোম্পানিতে কাজ করে থাকে অর্থাৎ আউটসাইড ব্রেন স্টেশন, অনেকের ধারণা থাকে যে ব্রেন স্টেশনের মতো বড় যে কোম্পানিগুলো তারা হয়তো বা খুব এক্সট্রা অর্ডিনারি কিছু করে ডে টু ডে, বা অনেক কঠিন কঠিন হয়তো প্রবলেম সলভ করে থাকে যেগুলো আমার ক্যাপাবিলিটি নেই ওইগুলো সলভ করার। তো ভাই আপনাদের ডে টু ডে লাইফে যে কাজগুলো থাকে অফিসের বা আপনার ক্লায়েন্টের যে প্রজেক্ট গুলো থাকে সেগুলোতে কি কি খুব এক্সট্রা অর্ডিনারি কোনো প্রবলেম সলভ করতে হয় বা দেখা যাচ্ছে একদম নিউ থিং গ্রাউন্ড জিরো থেকে বানাতে হয়? আচ্ছা, তো এক্ষেত্রে প্রজেক্ট গুলো অনেক রকমের হয়। সো আপনি কখনোই ফ্রেশার হিসেবে বা আপনি যখনই যে কোম্পানিতে জব করবেন কখনোই আপনি ফুল নলেজ নিয়ে সেখানে যেতে পারবেন না। বা আপনি ধরেন 4 বছর জব করার পরেও আপনি অনেকগুলো ইনসাইট পাবেন যেটা আপনি জানেন না। এবং সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে এটা কমন কিছু ব্যাপার থাকে। অনেক সময়ই মনে হয় আমি এটা জানি না। হ্যাঁ, দেখা যাচ্ছে এটা হয়তো সবাই জানে, এটা মনে হয় আমি জানি না। আবার এটার অনেক সময় এটাও হয় অনেকে মনে করে আমি সব জানি। হ্যাঁ, বাট অ্যাকচুয়ালি দুইটাই ভুল। কারণ হচ্ছে এই ইন্ডাস্ট্রিটা মানে এত লার্জার একটা জিনিস এবং এটা ডে টু ডে একটু লার্নিং এর উপরেই থাকতে হয়। তো সেক্ষেত্রে কেউই অ্যাকচুয়ালি সব শিখে যাবে না। হ্যাঁ, বাট ওই যে আপনার ফান্ডামেন্টাল গুলো যদি একটু ক্লিয়ার থাকে, হ্যাঁ আপনি ডাটাবেস কি, ওআরএম জিনিসটা কি, এসকিউএল গুলো কিভাবে কাজ করতেছে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং জিনিসটা কি, প্রবলেম সলভিং যে অ্যানালিটিক্যাল যে একটা এবিলিটি, একটা প্রবলেমকে আপনি বিভিন্ন অ্যাঙ্গেলে থিঙ্ক করতে পারতেছেন, এই জিনিসগুলো হচ্ছে ফ্রেশারদের ক্ষেত্রে দেখা হয় বেশিরভাগ করে। বাট আপনি আমার ডে টু ডে লাইফে হচ্ছে আপনি যখন প্রজেক্ট করবেন, হ্যাঁ ওই প্রজেক্টে কিছু ইনসাইট থাকবে, কিছু জিনিস থাকবে যেটা হয়তো আপনি জানেন না। হ্যাঁ, বা এটা হয়তো আপনি আগে করেন নাই, বাট তার মানে এই না যে আপনি ওটা করতে পারবেন না। এবং বর্তমান তো এআই এর সময় আসলে কোনো কিছুই আসলে মানুষ পারে না এটা মানে টাফ। সে হয়তো একটা জিনিস হচ্ছে 3 ঘন্টায় পারে না, ওটা হয়তো 5 ঘন্টায় পারবে। হ্যাঁ, এবং এক্ষেত্রে অধিকাংশ প্রজেক্ট গুলো যেটা হয় সেটা হচ্ছে টিম ওয়াইজ প্রজেক্ট হয়। কখনোই আপনাকে একটা প্রজেক্ট দিয়ে বলবে না যে এই প্রজেক্টটা তুমি উঠে সবকিছু তুমিই করে ফেলো। অবশ্যই এক্ষেত্রে অনেক রকমের লোকজন থাকবে সাধারণত। সফটওয়্যার ইঞ্জিনিয়ার কেউ হচ্ছে ফ্রন্ট এন্ড স্পেশালিস্ট থাকে, কেউ ব্যাক এন্ড স্পেশালিস্ট থাকে। অনেকে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুইটাই পারে। মোবাইল দিক থেকে লোক থাকে যে মোবাইল ডেভেলপ করবে। অনেকে আছে যে এগুলো সবই পারে। হ্যাঁ, বিজনেস অ্যানালিস্ট থাকে, বিজনেসটা হচ্ছে প্রজেক্টের বিজনেস থাকে, প্রজেক্টের ম্যানেজার থাকে। সো যেহেতু অনেক রকমের লোক থাকে, সো এমন না যে আপনি সব ইনপুট আপনি একাই দিবেন। হ্যাঁ, এবং এটা যদি একটা টিম প্রজেক্ট, আপনি আপনার দিক থেকে যে ইনসাইট গুলো আছে ওগুলো শেয়ার করবেন বাকিরা। সেভাবে সব মিলিয়ে অ্যাকচুয়ালি এই প্রজেক্টটা হয়। মানে একটা টিম ওয়ার্কের ক্ষেত্রে কি হয়, একটা টিমের ক্ষেত্রে কিন্তু সবাই সব পারে না, বাট ওভারঅল একটা আইডিয়া কিন্তু সবার মাথায় থাকে আপনি যখন একটা টিম ওয়ার্ক কাজ করবেন। হ্যাঁ, যে ওখানে কেউ হয়তো এটাই ভালো, কেউ ওটাই ভালো, কেউ হয়তো এই জিনিসটা জানা ছিল না বাট ওটার থ্রুতে সে জানবে। এবং আপনার ডে টু ডে কাজ করতে করতে আপনি আরো অনেক কিছু শিখবেন। হ্যাঁ, সো এটা কখনোই ওটা ভাবার কারণ নাই যে এটা বোধহয় আমি পারবো না বা এখানে খুব এক্সট্রা অর্ডিনারি কিছু হয়। মানে মানুষের ব্রেইন ওরকম যে আপনি ব্রেইনকে যেভাবে ইউজ করবেন ওকে ওইভাবেই লার্নিং করাইতে পারবেন আর কি। তো সাধারণত অনেকে বলে যে রকেট সায়েন্স সব থেকে কঠিন, বাট রকেট সায়েন্স তো মানুষই করে আর কি। সো অনেক মানুষই তো রকেট সায়েন্স নিয়ে পড়াশোনা করে। সো সফটওয়্যার ইন্ডাস্ট্রি অ্যাকচুয়ালি রকেট সায়েন্সের মতো অত কঠিন না, বা এই যে এক্সট্রা অর্ডিনারি যে কোম্পানি গুলো আছে, ব্রেন স্টেশন বা বড় বড় যে কোম্পানি গুলো, এরা হ্যাঁ যখন পিপল হায়ার করে তারা ট্রাই করে অবশ্যই যে কোনো কোম্পানি চাবে যে তার মার্কেট থেকে বেস্ট ভ্যালুটা পিক আপ করতে। এটা স্বাভাবিক। আপনি যদি কোম্পানির সিইও হইতেন
আপনারও টার্গেট থাকতো বেস্ট ভ্যালুটা মার্কেট থেকে আপনাকে নিয়ে নেওয়া, যেটা আপনাকে পরবর্তীতে হেল্পফুল করবে। সো এইটা করবে, বাট পরবর্তীতে এটা কোম্পানিরও কিছু রেসপন্সিবিলিটি থাকে, যে এই রিসোর্সটাকে আমি কত বেটার ভাবে ইউজ করতে পারি। এবং আজ বড় বড় যে কোম্পানিগুলো থাকে তারা ওভাবেই তাদের রিসোর্স গুলো নার্চার করে, তাদেরকে শেখায়, বিভিন্ন ট্রেনিং থাকে, বিভিন্ন সেশন থাকে, এর মাধ্যমে ডে বাই ডে তাকে প্রস্তুত করে। সো এটা নিয়ে খুব বেশি ডিমোটিভেট হওয়ার বা খুব কঠিন কিছু করে ভাবার সুযোগ নেই। থ্যাংক ইউ নিয়ামুল ভাই। আমাদের সাথে সজিবুল ইসলাম ভাই যুক্ত আছেন। আমি ভাইকে একটু কল করতে চাইবো। ভাইয়া শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন আনমিউট করতে পারেন। আহ জি, আমি হিয়ার। ওকে, থ্যাংক ইউ ভাইয়া এখনো সাথে থাকার জন্য। জি জি আম, হ্যাঁ, আপনার কাছে লাস্ট আমাদের কয়েকটা প্রশ্ন থাকবে। আমরা বেশিক্ষণ কন্টিনিউ করবো না, অলরেডি লেট নাইট হয়েছে। আপনাদের ফ্যামিলি টাইমে আপনারা আমাদেরকে সময় দিচ্ছেন, এই জন্য থ্যাংক ইউ সো মাচ। আমরা 5 মিনিটস রাখবো। সো এখানে কয়েকটা আমাদের অডিয়েন্সের কয়েকটা কমন কোশ্চেন ছিল যে জি ফ্রেশার হায়ারিং এর ক্ষেত্রে যে ইন্টার্নশিপ কতদিন পর পর হায়ার করা হয়ে থাকে, এবং ইন্টার্নশিপের ক্ষেত্রে আমাদের অডিয়েন্সদের কতটুকু অপরচুনিটি আছে তাদের জাভাস্ক্রিপ্ট বা স্কিল লেভেল অনুযায়ী একদম ফ্রেশ অ্যাজ এ ফ্রেশার হিসেবে ইন্টার্নশিপের জন্য কতটুকু অপরচুনিটি আছে, এবং ইন্টার্নশিপের ক্ষেত্রে তারা কি ধরনের প্রিপারেশন নিতে পারে অ্যাজ এ ইউনিভার্সিটির লাস্ট ইয়ার স্টুডেন্ট অথবা ফ্রেশ গ্রাজুয়েট হিসেবে। এই ব্যাপারে যদি আপনি একটা ওভারঅল ডেসক্রিপশন দিতেন। হ্যালো, সবুজ ইসলাম ভাই। জি জি আমাকে শোনা যাচ্ছে তো না? জি, জি জি। আমরা আসলে ইন্টার্নশিপটাও যদি বলি যে এটা দুই ধরনের হয়ে থাকতে পারে। যে এটা হচ্ছে যে একটা একাডেমিক রিকোয়ারমেন্ট। সো একাডেমিক রিকোয়ারমেন্ট আমাদের যেহেতু ইউনিভার্সিটি গুলোর সঙ্গে বিভিন্ন কোলাবোরেশন আছে, সো আমরা এটা অ্যাজ পার আওয়ার নিড বেসিস যখনই আমাদের কাছে রিকোয়েস্ট আসে, আমাদের নিড অনুসারে আমরা সবাইকে অপরচুনিটি গুলো দিয়ে থাকি জাস্ট ফর লার্নিং পারপাস। এটা একাডেমিক যে সেমিস্টার গুলো থাকে 3 মান্থস অর 4 মান্থস, এই সময়টা আমাদের সঙ্গে থেকে তারা যদি ভালো কিছু ক্যাপাসিটি বিল্ড করতে পারে তাদেরকে আবার পার্মানেন্টের অপরচুনিটি থাকেন। সো এটা একভাবে। আরেকটা হচ্ছে যে আমাদের যে এক্সাম সিস্টেমের মাধ্যমে অনেক সময় দেখা যাচ্ছে যে স্টার কোডারেও দেখা যায় যে যারা ইন্টার্নশিপ মানে ফুল টাইম জয়েন করছেন, দ্যাটস ফাইন, বাট ফুল টাইমের কিছু ক্রাইটেরিয়া আছে, ওটা মিট না করতে পারলে বাট তাদের কাছে ক্যাপাসিটি আছে, আমরা কিন্তু তাদেরকে পেইড ইন্টার্নশিপ অফার করে থাকি। এবং এইটা আসলে যাদেরকে আমরা মানে অপরচুনিটিটা দেই না কেন, তাদেরকে কিন্তু আমরা ফিউচার রিসোর্স হিসেবে কনসিডার করে আমরা সেভাবে নার্চার করার সুযোগটা দিয়ে থাকি। সো এই জন্য আমরা বেস্ট রিসোর্স গুলোকেই কিন্তু টেস্টিং এর মাধ্যমে রিক্রুট করে থাকি। সো দুই ভাবে হয়ে থাকে। একটা একাডেমিক রিকোয়ারমেন্টে ওইখানে আসলে টেস্টিংটা এত গুরুত্ব দেওয়া হয় না, বাট হচ্ছে যাদের মানে একটা জব পারপাসে ইন্টার্নশিপটা, তাদের জন্য আসলে টেস্টিংটাকে গুরুত্ব দেওয়া হয়, কারণ আমাদের কাছে অনেক রিকোয়েস্ট আসে। তো তো আমরা রাইট রিসোর্স গুলোকে ফর ফিউচার আমরা রিক্রুট করে থাকি। সো এটা হলো আমার পক্ষ থেকে আনসার। জি থ্যাংক ইউ ভাইয়া। আমরা একদম লাস্ট কোশ্চেনে চলে আসব, এবং এই প্রশ্নটা সজিবুল ইসলাম ভাই এবং নিয়ামুল হক ভাই দুইজনের জন্যই থাকবে। খুবই কমন একটা টপিক, যেটা নিয়ে সবাই একটু বলতে পারেন ভীত আছে, সেটা হচ্ছে এআই এর ব্যাপারটা নিয়ে। অর্থাৎ এই যে কয়েক বছর ধরে এআই এর রেগুলেশন চলছে। তো সজিবুল ইসলাম ভাইয়ের কাছে প্রথমে প্রশ্নটা থাকবে যে এআই এর ইম্প্যাক্ট ব্রেন স্টেশনে কতটুকু পড়ছে, বা ব্রেন স্টেশন নিজেকে কতটুকু এআই এর দিকে শিফট করছে। আর ইয়ামুল হক ভাইয়ের কাছে সেম প্রশ্নেরই এক্সটেনশন থাকবে যে এআই নিয়ে আপনার ডে টু ডে ওয়ার্ক কেমন থাকে, এবং আপনারা টিম মেম্বাররা এআই এর ব্যাপারে কতটুকু চিন্তা করে থাকেন। তো প্রথমে সজিবুল ইসলাম ভাইয়ের কাছে। জি, থ্যাংক ইউ। এআই ইম্প্যাক্ট তো ডেফিনেটলি মানে ওয়ার্ল্ড ওয়াইড পড়ছে, বাট দেন এগেইন আমাদের কিছু স্ট্র্যাটেজি ডিসিশন নেওয়া আছে, যেখানে আসলে রিসোর্সদেরকে এআই ক্যাপাসিটিতে গড়ে তোলানো। সো আমাদের ট্রেনিংটা কম্প্রিহেন্সিভ হচ্ছে। এইটার রিজনটা হচ্ছে যাতে হচ্ছে কোনো রিসোর্সই আসলে এআই ক্যাপাসিটি থেকে যেন দূরে না থাকে। তো তাদের আমরা রেগুলার বেসিসে প্রত্যেক কোয়ার্টারে যেমন এআই ডিএলসি বলুন এবং এআই এনাবলড যে টুলস টেকনিক্স গুলো আছে, সেই ট্রেনিং গুলো আমরা প্রোভাইড করে থাকি। বাট এইটার জন্য আমরা স্ট্র্যাটেজিটা এটা যে এটার জন্য আসলে
আহ, একটু কনসিয়াস থাকা, বাট দেন এগেন আমরা রিসোর্সদেরকে ইকুয়াল অপরচুনিটি গুলো কনসিডার করি যাতে আমরা ইকোসিস্টেমটাকে মেনটেন করতে পারি। আহ, আমরা এটার জন্য আসলে ম্যানেজমেন্ট থেকেও আমরা সবাই মিলে যাতে এই যে এআই যেই কিছু ডিফিকাল্টিস আছে সেটা যাতে ওভারকাম করতে পারি সেটাতে সবাই মানে একবদ্ধ আছে। এবং অন দ্য আদার হ্যান্ড এআই যেই অপরচুনিটি গুলো ক্রিয়েট হচ্ছে সেগুলো যাতে গ্র্যাব করতে পারি, যেমন হচ্ছে আমাদের রেগুলার ডেভেলপমেন্টের জায়গাটা থেকে যাতে এআই কোড ইউজ করে আমরা যেন হইতেছে মানে নিজেদেরকে রেডি রাখতে পারি, এই জন্য ট্রেন আপ এবং নিজেকে রেডি রাখা। সো আমরা আসলে এগুলো পজিটিভ আকারেই আগাচ্ছি, বাট এআই ডিসরাপশনের জন্য আসলে জব চলে যাওয়া কিংবা মানে এই ধরনের কোনো ইনসিডেন্ট আলহামদুলিল্লাহ এ পর্যন্ত ব্রেন স্টেশনে হয় নাই। জি। থ্যাংক ইউ শরীফুল ইসলাম ভাইয়া। নিয়ামুল হক ভাই, আমরা এই প্রশ্নটার এক্সটেনশন একটু আপনার কাছে চাইবো, আপনার কাছে জানতে চাইবো, সেটা হচ্ছে যে ডে টু ডে লাইফে আপনারা কতটুকু আসলে এআই ব্যবহার করছেন ক্লায়েন্টের প্রজেক্টের কাজের ক্ষেত্রে, এবং আপনাদের টিমমেটরা এআই এর ব্যাপারে কি চিন্তা ভাবনা তাদের, মানে তারা কি এআই এর জন্য ভীত ও সংকৃত যে সামনের দিকে এআই এর কারণে আমাদের ক্যারিয়ার রিস্কে পড়বে, নাকি আপনারা আসলে এক্সাইটেড এআই এর ব্যাপারে যে আমরা আমাদের নিজেদের প্রোডাক্টিভিটি আরো বাড়াতে পারছি? ওকে, থ্যাংক ইউ এই কোশ্চেনটা করার জন্য। অ্যাকচুয়ালি এটা বোধহয় একটা কনসার্নিং এবং এক্সাইটিং একটা জিনিস। সো এই ক্ষেত্রে অলরেডি সজীব ভাইয়া বলেছেন যে এআই নিয়ে বেশ আসলে কি কি হচ্ছে। সো আমি যদি একজন ডেভেলপার বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারের পার্সপেক্ট থেকে আমরা ডে বাই ডে যেটা করতেছি এটা যদি শেয়ার করি, সেটা হচ্ছে সাধারণত ব্রেন স্টেশন থেকে এআই আসার পর থেকেই হচ্ছে আম, আমাদের বিভিন্ন ট্রেনিং সেশন, এআই ডিএলসি, আগে যেটা ছিল এইচডিএলসি সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, এখন হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, এর সাথে আমাদের ডে টু ডে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে। সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার, কোনো একটা প্রজেক্ট যদি কোনো একটা টিম আগের থেকে আরো বেটার ওয়েতে করে, তাহলে সেটা হচ্ছে সবার মাঝে শেয়ার করতেছে এবং সেটা নিয়ে সেশন নেওয়া হচ্ছে, এবং যার ফলে ওইটার লার্নিংটা সবাই নিচ্ছে। এবং হ্যাঁ, আমরা ডে টু ডে আমাদের প্রজেক্টের কাজের জন্য আমরা এআই ব্যবহার করতেছি, যেটা হচ্ছে কোম্পানি থেকে প্রোভাইড করা হচ্ছে, কার্সর প্রোভাইড করা হচ্ছে, ক্লাউড প্রোভাইড করা হচ্ছে। তো এর ছাড়াও কোডেক্স আছে বা আরো মানে যে এআই গুলোই আছে, এটা পুকুস এআই আছে, তো এর সবগুলোই হচ্ছে আমাদের সাথে আমাদের ইউজ করা হইতেছে। এর পাশাপাশি হচ্ছে আমাদের টিমমেটদের চিন্তার কথা যেটা বললেন, এবং অ্যাকচুয়ালি সবাই হচ্ছে এআই এর সাথে অ্যাডপ্ট করার ট্রাই করতেছে। কি কত ভালোভাবে অ্যাডপ্ট করতে পারতেছে এইটার দিকে সবাই ফোকাস রাখতেছে। কেউ হচ্ছে অতটা দেখা যাচ্ছে যে এটা নিয়ে টেনশন বা এটা অ্যাকচুয়ালি ডেভেলপারদের সবাই ট্রাই করতেছে তাদের প্রোডাক্টিভিটিটা আরো বাড়ানো। দেখা যাচ্ছে যে সে আগে হাতে কোড লিখে সে যেটা করতো তার থেকে সে 3x 5x বা 10x to 15x পরিমাণ সে এখন এআই ইউজ করে সেটা দিতে পারতেছে। সো সবার লক্ষ্যটা অ্যাকচুয়ালি টিমমেটদের মধ্যে এটাই যে সে তার প্রোডাক্টিভিটিতে কতটা বেটার করতে পারতেছে আগের থেকে। এআই ইউজ করতেছে, রিসোর্স আছে, ট্রেনিং আছে, সেশন আছে, সো এগুলো ইউজ করে কি কত বেটার করা যায়। এবং আমরা ডে টু ডে নলেজ শেয়ার করতেছি সবার সাথে। আমাদের কলিগরাও হচ্ছে কেউ কোনো নতুন ইনসাইট পেলে বা আমাদের যে এসবিও বা ব্রেন স্টেশন থেকে, তো ওইটার উপরে হচ্ছে আমাদের ট্রেনিং নিয়ে বা ওটা কোনো একটা ব্যবস্থা করে আমাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে, এবং ওইটা থেকে লার্নিং করে আমরা ডে টু ডে ইউজ করে আমরা আগের থেকে আরো প্রোডাক্টিভিটি বাড়াচ্ছি। সো এই তো। থ্যাংক ইউ নিয়ামুল হক ভাই। আমরা একদম প্রোগ্রামের শেষে চলে এসেছি। আমাদের আর কিউএন আমরা নিব না, কারণ অলরেডি 10টা 37 বেজে গেছে। আমাদের গেস্টদেরকে আমরা তাদের ফ্যামিলি টাইমের সময় বসিয়ে রেখেছি, এত রাত্রে আপনাদের জন্য এনেছি, তারা কথা বলছে। এর জন্য প্রথমে আমি সজিবুল ইসলাম ভাই, সিয়াম ভাই এবং নিয়ামুল ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাবো যে আপনারা আজকে আমাদেরকে এতক্ষণ সময় দিয়েছেন, মূল্যবান ইনসাইট শেয়ার করেছেন আমাদের অডিয়েন্সের সাথে। এবং আমাদের অডিয়েন্সকেও আমি অসংখ্য ধন্যবাদ দিব, আপনারা আজকে ছুটির দিন রাতে
এখনো উপস্থিত আছেন, সময় দিচ্ছেন ইনফরমেশনের জন্য। আমি যদি একটু আপডেট দিই, এখনো পর্যন্ত আমাদের সাথে 2টা সেশনে, অর্থাৎ আমাদের 2টা লিংকে এখনো পর্যন্ত প্রায় 1000 প্লাস মানুষ কানেক্টেড আছে। অনেকে এখানে কমেন্ট বক্সে প্রশ্ন করেছেন, আমরা প্রচুর প্রশ্ন পেয়েছি। অনেকে আসলে প্রশ্নের উত্তর না পেয়ে একটু হতাশ বোধ করছেন। কমেন্ট বক্সে কয়েকজন জানিয়েছেন যে আমরা তাদের প্রশ্নের উত্তর দেইনি, এর জন্য তারা আপসেট। আমরা আসলে এক্সট্রিমলি সরি আমাদের পক্ষ থেকে, কারণ আমাদের কাছে এখনো পর্যন্ত প্রায় কিছু না হলেও 3 থেকে 400-র উপরে কমেন্ট বক্সে প্রশ্ন এসেছে 2 সেশন থেকে। এতগুলো কোশ্চেন আসলে নেওয়া সম্ভব না, বুঝতেই পারছেন। তবে আমরা আপনাদেরকে পুরোপুরি হতাশ করব না। আপনারা আমাদের প্রোগ্রামের পরে আমাদের যে ইনবক্স আছে সেখানে এসে আমাদেরকে প্রশ্নগুলো রেখে যেতে পারেন। আমরা আগামী 1 সপ্তাহের ভিতরে আপনাদের প্রশ্নগুলোর উত্তরগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব। সো প্রোগ্রামটা এই পর্যন্তই আমরা শেষ করে দিতে চাইবো। আহ সজিবুল ইসলাম ভাই এবং নিয়ামুল হক ভাই, আবারও অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য, এবং অডিয়েন্সদেরকে অসংখ্য ধন্যবাদ। অডিয়েন্সরা এখন চাইলে লিভ নিতে পারেন। আমরা